তাহলে এই কদিনের মধ্যে স্কুল জীবন শেষ, তাই তো? 12 বছরের স্কুল জীবন শেষ। 13 বছরের। হ্যালো, হ্যালো, হ্যালো। স্বাগতম, স্বাগতম, স্বাগতম। হাউ আর ইউ গাইজ? হ্যালো। হ্যাঁ, কথা একদম পরিষ্কার যাচ্ছে। আচ্ছা, আমাদের আজকে কি ডিভিশন করার কথা ছিল বলো দেখি। আগের দিন আমরা রে অপটিক্স ডিভিশন করেছিলাম, মনে আছে তো? ভেরি গুড। আর বলো, প্রিপারেশন কেমন? যারা সামনে বোর্ড দেবে একটু ভয় ভয় লাগছে? মেহেক একটু ভয় ভয় লাগছে? थोड़ा सा डर आ रहा है? यस, नाइस नाइस नाइस। কি বলছিস? হুম। ऑल राइट, ऑल राइट, ऑल राइट। चलिए। আচ্ছা, একটা জিনিস যেটা বলে দিই, অহনা শুনছিস তো? ভেরি নাইস। আচ্ছা, যেটা হচ্ছে যে তোদের তো বোর্ডসের তো যেমন ব্যাচ ধরে নে জানুয়ারিতেই মেনলি শেষ হয়ে যাবে, এরপরে তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হয়তো ফেব্রুয়ারির একটা দিন একটা ক্লাস নেব কমিউনিকেশনটা করানোর জন্য, ওটা শুধু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে আছে। বাকি সিবিএসসি আইএসসি যারা আছে তারা তো শেষ হয়ে যাবে। কথা হচ্ছে যে নিট আর জেইর জন্য যে এপ্রিল আর মেতে হবে ওএফজি, মেতে নিট, তো তার জন্য একটা সেপারেট টাইমিং এ ক্লাস চলবে। তো ওটা যারা তো নিট যেই দিচ্ছ তারা তো দিচ্ছই, তারা তো করবেই, ওটা করছোই, ঠিক আছে। আর যারা বলছিলে, যেমন ওনার মা বলছিলেন, তো সেক্ষেত্রে আমি টাইমিংটা বলে দেবো। নিট যেই ক্লাসটা কি হবে, ওখানে বেসিক্যালি পিওয়াই কিউ সলভ হবে, রিভিশন হবে 11-12-এর। তো তোমরা যারা ওটা করবে বা করতে চাও, বলবে ওটা সেপারেট গ্রুপে জয়েন হতে হবে, ঠিক আছে। পরীক্ষার মাঝে মাঝে যদি টাইম বের করতে পারো তাহলে সেই ক্লাসটা জয়েন করতে পারো। ওটার সেপারেট টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেপারেটলি ওটা জয়েন করতে পারো। ওখানে নিট জেইর পুরোটাই রিভিশন ফরম্যাটে আবার হবে, হচ্ছেও, আরো হবে। তারপর এই যে জেইর যে কোয়েশ্চেনগুলো আসলো সেগুলো সলভ হবে, ঠিক আছে। এই বক্তব্য। তো যারা যারা জয়েন করবে সেভাবে জানাবে, তাহলে সেভাবে ওটা সেপারেট গ্রুপে অ্যাড করতে হবে, ঠিক আছে। পরীক্ষার মাঝে মাঝে টাইম থাকলে সেটা জয়েন করে দেখে নিতে পারো, আর তো পিডিএফ তো থাকবে, রেকর্ডিং তো থাকবেই। চলিয়ে, আজকে ওয়েভ অপটিক্স রিভিশন করার কথা মনে আছে? মনে আছে? ভেরি নাইস। তাহলে ওয়েভ অপটিক্স পড়বো আমরা। খাতা নিয়ে বস, খাতা নিয়ে বস। বড় লেকচার আছে, হোপফুলি তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ থিওরি পার্ট বেশি আছে। বল। ওয়ার্কশিট দিয়েছিলাম, অ্যাটম নিউক্লিয়ার ওয়ার্কশিট বানানো চলছে, আজকে হয়ে যাবে হোপফুলি, ঠিক আছে। সেটাও দিয়ে দেবো। অ্যাটম নিউক্লিয়ার দেওয়ার কথা ছিল। আগের দিনের ওয়ার্কশিট গুলো সবাই করেছিস বলে আমি শুনলাম, ঠিক তো? কি সুস্মিতা, আমি শুনলাম নাকি তুই জোর কদমে হোমওয়ার্ক গুলো, ওয়ার্কশিট গুলো পুরো কমপ্লিট করেছিস? স্যার করেছি, কিন্তু কিছু কোয়েশ্চেন পারিও নি, কিন্তু করেছি স্যার। আচ্ছা, যেগুলো পারিসনি সেগুলোর সলিউশন নিচে দেয়া ছিল না? না স্যার। আচ্ছা 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 আচ্ছা, তাহলে নয় সলিউশন বলবো। কোনগুলোর দেয়া নেই বল, কোন ওয়ার্কশিট বা কোন হোমওয়ার্কের, কোন লেকচারের হোমওয়ার্ক, চ্যাপ্টারে? স্যার, রে অপটিক্সে যেটা দিয়েছিলেন ওটার হচ্ছে মানে কোনোটারই সলিউশন দেওয়া ছিল না। রে অপটিক্স এর কোনটা, যেটা ক্লাস নোটস এর হোমওয়ার্কে ছিল না ওয়ার্কশিট? স্যার ওয়ার্কশিট। রে অপটিক্স। আচ্ছা, রে অপটিক্স ওয়ার্কশিট অ্যান্সার শিট দেখি বানানো আছে কিনা, তাহলে হালকা ডিসকাস করব, হালকা ডিসকাস করব ওয়ার্কশিট। হ্যাঁ, সলিউশন রেডি আছে একদম পারফেক্ট। বল কোনটা বলবো বল। সেগমেন্ট ধরে বলবি, সিঙ্গেল কারেক্ট না মাল্টিপল কারেক্ট না, যেটা হয় আর কি। সব সেগমেন্টে পাঁচটা পাঁচটা করে আছে, বল দেখি।
একটা দুটো বল, বল। করিসনি? যা, রে অপটিক্স করবি না? স্যার ইন্টিজার টাইপের কোশ্চেন নাম্বার 3। সিঙ্গেল কারেক্ট এমসিকিউ, ওয়ান অর মোর কারেক্ট, অ্যাসারশন, রিজনিং সব পারা গেছে? ও না, ইন্টিজারের অ্যান্সার নোট করা নেই, ইন্টিজারের অ্যান্সার এখনো বানাইনি, তাহলে তো বাদ দে। আমরা কাজ করব, দেখ অ্যাসারশন রিজনিং পর্যন্ত সব করা আছে তো, একটা কাজ করি শোন, আজকে তাহলে আমি অ্যান্সার গুলো বানাই, এগুলো আমি সলভ করে বানাই, ঠিক আছে, বা যে করে তাকে বলে দিই বানাতে, তাহলে করে এটা আজকে পাঠিয়ে দিচ্ছি বা কালকে সকালের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। ইন্টিজার টাইপ আর লেন্দি কনসেপচুয়াল এইগুলো পারা গেছে? না স্যার এর মধ্যে থেকে কিছু কিছু পারিনি। আচ্ছা, পাঁচটা করে আছে, তাহলে এগুলো আমি ডিটেল সলিউশন দেখছি আজকে, যদি সলভ হয়ে যায় রাতের মধ্যে সেগুলো তাহলে করে পাঠিয়ে দিচ্ছি, একবার ক্রস চেক করে নিবি, ক্রস চেক করে যদি বুঝতে না পারিস তখন তাহলে আমরা ডিসকাস করে নেবো। যেহেতু পুরো কনসেপ্ট শেখানো আছে, পুরো কনসেপ্ট জানিস, ফর্মুলারে জানিস, তাহলে নিজে চেক করলে কি হবে, ব্যাপারটা একটু ভালোভাবে জাস্টিফাই হবে। তারপর তো বুঝতে না পারলে তো আমি আছি, চাপ কি। ঠিক আছে, এটা তাহলে আমি আজকে বা কালকের মধ্যে পাঠিয়ে দেবো, চাপ নেই। আর অ্যাটম নিউক্লিয়াইটাও অলমোস্ট হয়ে এসছে করা, ওটাও হোপফুলি আজকে রাতেই চলে যাবে। ওটাও সলভ করবি তো, অ্যাটম নিউক্লিয়ার ওয়ার্কশিট? হ্যাঁ স্যার। সত্যি? হ্যাঁ স্যার। সাবাস, এনে তোর জন্য ব্ল্যাক কফি। चलिए, वेब ऑप्टिक्स रिविजन शुरू किया जाए। बेसिक्स ऑफ वेब ऑप्टिक्स কি রয়েছে, বেসিক্স কি রয়েছে, বেসিক্স দেখে, বেসিক্স কি রয়েছে ওয়েব অপটিক্স এর, দেখ। এক মিনিট দাঁড়া। চলো, খাতা বের করে বসবে, যেগুলো লিখতে বলবো সেগুলো ফটাফট নোট করে নেবে, তাহলে কি হবে, জিনিসটা একবার করে রিভিশন হয়ে যাবে। ফার্স্টে কি বলছে, একদম শুরু থেকে বলি, হ্যাঁ একদম বেসিক্স থেকে বলি, তাহলে কি হবে, কনসেপ্ট গুলো ভরপুর মাত্রায় মনে চলে আসবে, মাথায় চলে আসবে। ঠিক আছে, চল দেখ, কর্পাসকিউলার থিওরি অফ লাইট মনে আছে, ডেকার্টেস প্রপোজ করেছিলেন, নিউটন পুরো ফুল ফেজে বানিয়েছিলেন, যেখানে লাইটকে আমরা কর্পাসেলস, ছোট ছোট পার্টিকেলস হিসাবে ভাবা হয়েছিল, মানে প্র্যাকটিক্যালি লাইট যে ছোট ছোট পার্টিকেলস দিয়ে তৈরি, সেটা কিন্তু ফার্স্ট টাইম নিউটন আর ডেকার্টেস বলেছিলেন। ডেকার্টেসের নামেই হচ্ছে কার্টেসিয়ান সিস্টেম যেটা আছে। তো এইটা দিয়ে রিফ্লেকশন ডেসক্রাইব করা গেল, রিফ্র্যাকশন ডেসক্রাইব করা গেল, রিফ্লেকশন রিফ্র্যাকশন বলা গেল। প্রেডিকশন কি করলো এটা, ইফ লাইট বেন্ডস টুয়ার্ডস দ্য নর্মাল, লাইট যদি নর্মালের দিকে বেন্ড করে, মনে করবি ভালো করে, এটা নর্মাল আছে, লাইট আসছে, এই থিওরির অনেক কিছু প্রেডিকশন ছিল, তার মধ্যে এটা একটা প্রেডিকশন, লাইট এই রাস্তা দিয়ে যেতে পারতো, যদি নর্মালের দিকে সাপোজ বেন্ড করে, তো অ্যাকর্ডিং টু নিউটন ইট স্পিড ইনক্রিজেস, মানে এটা v1, এটা v2 গ্রেটার দ্যান v1 হয়ে যায়, ইট স্পিড ইনক্রিজেস ইন দ্য ডেন্সার মিডিয়াম, এটা ডেন্সার মিডিয়াম, টুয়ার্ডস দ্য নর্মাল যেদিকে বাঁকে সেটা ডেন্সার মিডিয়াম, ওপরেরটা রেয়ারার মিডিয়াম। তো নিউটন কনসেপচুয়ালি দেখালেন যে লাইট যদি রেয়ারার থেকে ডেন্সারে যায়, রেয়ারার থেকে ডেন্সারে যায়, তার স্পিড বেড়ে যায়, কিন্তু হওয়া উচিত উল্টোটা, হওয়া উচিত উল্টোটা, কারণ ডেন্সার মিডিয়াম তো বেশি বাধা দেবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি। পরে দেখা গেল এটা ভুল, তাহলে কর্পাসকুলার থিওরির মধ্যে আরো অনেক ভুল ছিল, এটা একটা ভাইটাল ভুল ছিল, সমঝা। নেক্সট, এটা লেখার কিছু নেই। তারপরে ওয়েভ থিওরি আসলো, দেখ মোটামুটি খুব যে বেশি সময় তা নয়, তাই না, 1637 1640 আশেপাশে, 40-50, এটা 78। লাইট ওয়েভের মতো বিহেভ করে, হাইগেন্স বললেন ফার্স্ট টাইম লাইট ওয়েভের মতো বিহেভ করে, এই ক্যাচটাই কিন্তু ম্যাক্সওয়েল নিয়েছিলেন, উনি বলেছিলেন লাইট ওয়েভ,
অবশ্যই একটা ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা এখন প্রেজেন্ট থিওরি। লাইট প্রেজেন্টলি কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। হাইগেন্স শুধু ওয়েভ বলেছিলেন। রিফ্লেকশন ডেসক্রাইব করা গেল, রিফ্র্যাকশন, ইন্টারফেয়ারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন। মনে আছে এই দুটো নিয়ে আমরা ডেরিভেশন করেছিলাম। হাইগেন্স থিওরি ইউজ করে রিফ্লেকশন বোঝানো, রিফ্র্যাকশন বোঝানো। আনিশা মনে আছে? প্রথমে বলা হয়েছিল ওয়েভ ফ্রন্ট প্রুফ করতে, রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট, রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট ডিটেলসে লেখানো ছিল, সেটা প্রুফ করতে, তারপরে লস প্রুফ করতে। কি মাহেক মনে আছে? হ্যালো, প্রথমে ওয়েভ ফ্রন্ট প্রুফ করবে, 3 মার্কস থাকলে, অবভিয়াস 3 বা 4 মার্কস থাকলে, 4 মার্কস দেয় না, 3 মার্কস ধরে নাও। আর শুধু ল প্রুফ করতে দিলে 1 মার্কস বা 2 মার্কসের জন্য ডিরেক্ট ল প্রুফ করবে ছবি এঁকে। এটা কি প্রেডিক্ট করেছিল? ইফ লাইট বেন্ডস টুয়ার্ডস দ্য নর্মাল, লাইট যদি নর্মালের দিকে বেন্ড করে, স্পিড ডিক্রিজেস, স্পিডটা কমবে, স্পিডটা কমবে ডেন্সার মিডিয়ামে। তুমি বলবে হ্যাঁ স্যার, লজিক কথা, ঠিক কথা। ডেন্সার মিডিয়ামে লাইটের স্পিড কমে, কারণ ডেন্সার জিনিয়ামের অপটিক্যাল ডেন্সিটি বেশি। অপটিক্যাল ডেন্সিটি যেটা আমরা ক্লাস 12 এ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হিসাবে চিন্তা করি। একটা জিনিস খেয়াল রাখবে, এটা বিশেষ করে অ্যাডভান্সের কোয়েশ্চেনে কনফিউজ করে, ওয়েবজিতেও মাঝে মাঝে করে। অপটিক্যাল ডেন্সিটি, এই লাইনটা লিখে রাখ খাতায় সবাই। অপটিক্যাল ডেন্সিটি অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা একটু নোট করে রাখ, ভালো লাইন এটা। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে মিউ আর ডিফারেন্ট কোয়ান্টিটি, দুটো আলাদা কোয়ান্টিটি। অপটিক্যাল ডেন্সিটি যার বেশি তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি, এটা হক কথা। ইন ক্লাস 12, এটা পরবর্তীকালে আমারও খুব প্রবলেম হয়েছিল, জানিয়ে দিলাম। 12 এর পরে যখন আরো একটু বড় হবি, কলেজ স্কুলে যাবি বলে আমি আশা করছি, আরো পড়াশোনা করবি বলে আমি আশা করছি, সেখানে গিয়ে বুঝতে পারবি যে অপটিক্যাল ডেন্সিটি ডিফারেন্ট কোয়ান্টিটি। মানে কিন্তু তোদের ক্লাস 12 স্ট্যান্ডার্ডে ওডি and mu used as same, আমরা একইভাবে করে থাকি। কোথাও যদি অপটিক্যাল ডেন্সিটি দিয়ে কোয়েশ্চেন আসে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইউজ করতে পারবি, তোদের লেভেলে চলবে, কারণ দুটো অ্যাকচুয়ালি প্রপোর্শনাল। মিউ বাড়লে অপটিক্যাল ডেন্সিটি বাড়ে, কিন্তু মাথায় রাখিস পরবর্তীকালে অপটিক্যাল ডেন্সিটি আলাদা, ডিফারেন্ট কোয়ান্টিটি, ওর ফর্মুলা আলাদা, মিউর ফর্মুলা আলাদা, কারেক্ট? এই যে অপটিক্যাল ডেন্সিটি বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটার বিষয়ে ফুকো, ফোকাল নয়, ফুকো 1850, ফুকো নাম অ্যাকচুয়ালি, কেন এরকম উচ্চারণ আমিও জানি না। হ্যাঁ এক্স্যাক্টলি, তো উনি এটা দেখান যে ডেন্সার মিডিয়ামে গেলে, ডেন্সার মিডিয়ামের অপটিক্যাল ডেন্সিটি আর মিউ দুটোই বেশি, এটাও লিখে রাখ। ডেন্সার মিডিয়াম যে আছে তার অপটিক্যাল ডেন্সিটিও বেশি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও বেশি। ডেন্সার মিডিয়ামের অপটিক্যাল ডেন্সিটিও বেশি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও বেশি, ঠিক আছে? তো অপটিক্যালি ডেন্সড মিডিয়াম মানে অ্যাকচুয়ালি হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মিডিয়াম। অপটিক্যাল ডেন্সিটির ফর্মুলা আলাদা। আমার মনে হয় কোথাও একটা লেখা রয়েছে আমার নোটসের, তাহলে কি মনে আছে অপটিক্যাল ডেন্সিটির ফর্মুলা কোথাও একটা আমার সাদা কালারের একটা কিছুতে লেখা রয়েছে, কোন লেকচারে আমার এক্স্যাক্টলি মনে নেই। ওয়েব অপটিক্সেই মনে হয় অপটিক্যাল ডেন্সিটি বলে, কেউ যদি খাতা নোটস বানিয়ে থাকিস একবার চেক করে বলিস কোন লেকচারে রয়েছে। লেকচার 1-এই মনে হয় আছে অপটিক্যাল ডেন্সিটির একটা কোনো ফর্মুলা, আমি বলেছিলাম লগ দিয়ে। এখানে দেখলে হবে না, অ্যাকচুয়ালি পিডিএফ দেখে যারা নোটস বানিয়েছো তাদের কাছে একমাত্র থাকবে এই হাতেতেই পিডিএফ দেখে নোটস, কিন্তু ক্লাসের নয়। চল ওয়েভ থিওরি অ্যাকসেপ্টেন্স, তো প্রথমে রিজেক্ট করা হয়েছিল, তো গল্প। ওয়েভ থিওরি প্রথম রিজেক্ট করা হয়েছিল। লাইট ট্রাভেলস ইন ভ্যাকিউম, তারপরে দেখা গেল টমাস ইয়ং আসলেন,
বিখ্যাত ডাবল স্লিট এক্সপেরিমেন্ট প্রুফ করলো যে ইন্টারফারেন্স হয়, তার মানে লাইটের ওয়েভ নেচার প্রুফ হলো। ঠিক আছে, লাইটের ওয়েভ নেচার প্রুফ হলো কিসের মাধ্যমে? ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মাধ্যমে। তারপর ম্যাক্সওয়েল থিওরি আসলো, ম্যাক্সওয়েল থিওরি অনেক কিছু প্রুফ করলো। লাইট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, লাইট ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে ভাইব্রেশনের মাধ্যমে প্রপাগেট করে, অসিলেশনের মাধ্যমে। কোনো মিডিয়াম বাগেরা লাগে না, ওয়েভের কোনো মিডিয়াম লাগে না, ওয়েভের শুধু ভাইব্রেশনের জন্যই যেতে পারে। ওয়েভ থিওরি প্রুভ হলো। চল, এখানে লেখার কিছু নেই, এটা দরকারি জিনিস। জিওমেট্রিক্যাল অপটিক্স মানে রে অপটিক্স, জিওমেট্রিক্যাল মানে হচ্ছে রে অপটিক্স, কারেক্ট। তার সাথে ওয়েভ অপটিক্স এর ভাইটাল কিছু ডিফারেন্স এখানে ডিসকাস করা আছে, দেখবে ভালো করে। কি বলছে? ওয়েভলেন্থ অফ ভিজিবল লাইট, ওয়েভলেন্থ অফ ভিজিবল লাইট, এটা পয়েন্ট এরকম করে হবে না, এভাবে মুছবে। কত? 0.4 থেকে 0.7 মাইক্রোমিটার। আরে 400 ন্যানোমিটার বলি না আমরা, 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, বাট স্ট্যান্ডার্ড যদি এনসিআরটি ফলো করো 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার ওরা লেখে। ঠিক আছে, আশেপাশে, অলমোস্ট একই তো, ছোট ভ্যালু আছে। লাইট ট্রাভেলস অলমোস্ট ইন স্ট্রেট লাইন, জিওমেট্রিক্যাল অপটিক্স বলে লাইটের ওয়েভলেন্থ ছোট, ঠিক আছে, তাও আমরা লাইটকে স্ট্রেট লাইনে ধরবো। রে অপটিক্স ওয়েভ অপটিক্স বলে লাইটের ওয়েভলেন্থ এফেক্ট করে, when wavelength affects matter, মানে লাইটের যে ওয়েভলেন্থ, মানে এটার গল্পটা কি? এটার গল্পটা হচ্ছে লাইট passes through narrow width where d যেটা রয়েছে কম্পারেবল, এরকম দিচ্ছি না, লাইনটা লিখে দিই। উইথ যেটা রয়েছে কম্পারেবল টু ল্যামডা, মানে ডি ল্যামডার সমান হতে পারে অর ডি লেস দ্যান ল্যামডা হতে পারে। কিন্তু জিওমেট্রিক্যাল অপটিক্সে ডি যেটা উইথ ডি যেটা, সেটা বড় ল্যামডার থেকে। ন্যারো উইথ মানে এখানে ডি বোঝানো হচ্ছে। এই দুটো লিখে রাখো তো, ওয়েভ অপটিক্স এর নিচে রেড কালারটা, জিওমেট্রিক্যাল অপটিক্স এর নিচে রেড কালারটা। ওয়েভ অপটিক্স এ কি বলা হয়? হয় ডি ল্যামডার অলমোস্ট সেম, বা ডিটা ছোট, তবেই তো লাইটকে বাঁকবে। ডি যদি ছোট হয় তবেই তো সোজা আঙুলে ঘিটা উঠবে না, আঙুল বাঁকাতে হবে, কারেক্ট, তাহলেই ওয়েভ নেচার শো হবে। আর ওখানে ডিটা বড়, আঙুল বাঁকানোর দরকার নেই, সোজা লাইট গলে চলে যাবে। মনে কর ক্লাস করানোর সময় শ্রীভূমির প্যান্ডেলের এক্সাম্পল দিয়েছিলাম, মনে আছে? কি সুস্মিতা, দিয়েছিলাম তো? ডি যদি ছোট হয় লাইটকে বাঁকতে হবে, মনে আছে? জোর কদমে কি রিভাইজ করছিস? সিরিয়াসলি কি পড়ছিস? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। লিখে রাখ জলদি, মেন্সের কোয়েশ্চেন গুলো টাইপিং চলছে, ওগুলো হয়ে গেলে নিট আর জেইর ব্যাচে করিয়ে দেবো। বোর্ডে যারা জয়েন করবে জানাবে, প্রমোশন করছি, প্রমোশন, অন্য ব্যাচের প্রমোশন করছি, জানাবে তাকে করাবো। প্রমোশন ডান। চলো এগোই। তুমি তো আধ ঘন্টা পরে এসছো, আধ ঘন্টা আসার আগে 10 মিনিট গল্প দেওয়া হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এটা তো বোর্ডসের ব্যাচ, বোর্ডসের ব্যাচ তো ফেব্রুয়ারি অব্দি চলবে, ঠিক আছে, এরপরে তো বন্ধ হয়ে যাবে বোর্ডসে, আমার আর কোনো কাজ নেই, ব্যাপার তোমাদের কাজ। তো জয়েন্ট নিটের ব্যাচ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল চলবে, সেপারেট ডেট, সেপারেট ওটা টেলিগ্রাম গ্রুপ আছে, তো সেখানে আমি কোয়েশ্চেন সলভ করাবো, রিভিশন করাবো। বোর্ডসে যদি কেউ জয়েন করতে চাও করতে পারো, ওখানে ডেজ থাকবে, যদি এক্সামের মাঝে সময় পাও, স্কোপ পাও, সেগুলো জয়েন করতে পারো। पैसा तो डेफिनेटली लगेगा। चलिए चलो, वेव फ्रंट, there is no free lunch বাবু, তাই তো? A wave front is the locus of all point vibrating in the same phase। আবার লিখে রাখো, এটা আসবেই ডেফিনেশন, সেম ফেজে ভাইব্রেট করছে, ফেজ
অনেক বইতে ফ্রিকোয়েন্সিও লেখা থাকে, চলবে, তাতেও চলবে। সেম ফেজটা ইম্পর্টেন্ট, সেম ফেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি করে দাও। সেম ফেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি করে দাও, অ্যান্ড সেম ফ্রিকোয়েন্সি। সেম ফেজ আর সেম ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে যে পয়েন্টগুলো, এটা একটা ওয়েভ যাচ্ছে, এটা আর একটা ওয়েভ যাচ্ছে, এটা আর একটা ওয়েভ যাচ্ছে। ধরো এই পয়েন্টগুলোর সেম ফেজ সেম ফ্রিকোয়েন্সি, তুমি এটাকে কানেক্ট করলে, একটা প্লেন চিন্তা করলে, এটাকে আমরা বলতে পারি ওয়েভ ফ্রন্ট। সেম ফেজ সেম ফ্রিকোয়েন্সির পয়েন্ট। এই ধরনের ওয়েভ ফ্রন্ট পড়িয়েছিলাম, মনে আছে? স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট যেটা পয়েন্ট সোর্স তৈরি করবে, ছোট্ট একটা পুচকু পয়েন্ট সোর্স, চারপাশে এরকম সুন্দর করে ওয়েভ ফ্রন্ট বানাবে। প্লেন ওয়েভ ফ্রন্ট, ইনফিনিটি থেকে যদি লাইট আসে, মনে আছে, সেগুলো প্যারেলাল হয়, ইনফিনিটির লাইট প্যারেলাল হয়, তো সেখানে আমরা প্লেন ওয়েভ ফ্রন্ট চিন্তা করি, ইজন্ট ইট? সিলিন্ড্রিক্যাল পড়িয়েছিলাম। লাইন সোর্স যদি হয়, মানে এরকম একটা দেওয়ালে, যে দেওয়ালটা ওয়ালে ধরো একটা টিউব লাইট চিপকানো আছে, তার রেসপেক্টে বুঝতে পারছো, দেখো সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট আসবে, লাইক দিস। সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট আসবে, সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট আসবে, লাইন এরকম আছে না, এর রেসপেক্টে এরকম সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট ভাবতে পারি আমরা। এই যে, বুঝলে? মনে পড়ছে? স্পেরিক্যালের জন্য যার যেটা নোট করা, কিন্তু এবার নিজে থেকে নোট করে নাও, আমি ফাটাফাট করাই, অনেক বড় লেকচার আছে। স্পেরিক্যালের জন্য পয়েন্ট সোর্স, প্লেনের জন্য বলো ইনফাইনাইট সোর্স, আর সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টের জন্য লাইন সোর্স, একটা স্ট্রেট লাইনে যে সোর্স থাকবে। চলবে? জলদি লিখে নিবি, কেউ যদি লেখো জলদি লিখবে 10 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, এগোই, ডান। চল, ডায়াগ্রাম দেখে নাও। প্রথমটা আছে প্লেন সোর্সের জন্য, লাইট কোত্থেকে আসছে? লাইট আসছে ইনফিনিটি থেকে, তাহলে ওয়েভ ফ্রন্ট, এটা প্লেন ওয়েভ ফ্রন্ট, ইজন্ট ইট? প্লেন ওয়েভ ফ্রন্ট, প্লেন ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে। এটা একটা পয়েন্ট সোর্স, এটা একটা ছোট্ট পুচকু পয়েন্ট সোর্স, পয়েন্ট সোর্স। তাহলে পয়েন্ট সোর্সের জন্য ওয়েভ ফ্রন্টটা কেমন বলো? স্পেরিক্যাল। ওয়েভ ফ্রন্টটা হয়েছে সুন্দর করে, মিষ্টি করে, দারুণ করে স্পেরিক্যাল। ঠিক আছে, লেকচারেও করানো হয়েছিল, এখানে কিন্তু ছবি দেখিয়ে দেওয়া হলো। আচ্ছা, আরো একটা ডায়াগ্রাম আছে, দেখো। এই যে একটা সুন্দর রিপ্রেজেন্টেশন, খেয়াল করেছো? প্লেন ওয়েভ ফ্রন্ট টু সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট, এটা খাতায় নোট করবে, এটা কোয়েশ্চেন দিতে পারে। প্লেন ওয়েভ ফ্রন্ট থেকে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট, এটা নোট করে রাখবে, শর্ট কোশ্চেন আসতে পারে। সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট কে বানাচ্ছে? বাই স্লিট। ফরমেশনটা কে করে? ডান বাই স্লিট। দেখো প্লেন ওয়েভ ফ্রন্ট আসছে, সিলিন্ড্রিক্যালে কনভার্ট করছে, স্লিট। এই যে এটা ছোট্ট গ্যাপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্লিট। প্লেন ওয়েভ ফ্রন্ট থেকে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট বানাচ্ছে স্লিটস। সিঙ্গেল স্লিট, ডাবল স্লিট, মাল্টিপল স্লিট, অনেক রকমের স্লিট হয়, বল? একদম, সিঙ্গেল স্লিট হয়, ডাবল স্লিট হয়। সিঙ্গেল স্লিটে কিন্তু ইন্টারফারেন্স হয় না, খেয়াল করবেন। ডাবল স্লিট, ইয়ং তো সিঙ্গেল স্লিটেই করতে পারতেন, ডাবল স্লিটে ইন্টারফারেন্স হয়, সিঙ্গেল স্লিটে ডিফ্র্যাকশন করা যায়। এগোই, আনিশা নোট করলে? ডান, এগোই। মেহেক, ঠিক আছে। রিচিভ তো ডান, ওকে, চল, সাবাস। এটা চাইতে পারে কিন্তু, প্লেন ওয়েভ ফ্রন্ট থেকে সিলিন্ড্রিক্যালে কি করে যাব, কনভার্সন কি করে করব? প্লেন ওয়েভ ফ্রন্টকে স্লিটের মধ্যে দিয়ে পাস করাতে হবে, সিঙ্গেল স্লিট, ডাবল স্লিট, মাল্টিপল, ডাজন্ট ম্যাটার, স্লিট। হাইগেন্স সেই লোক, ওনার প্রিন্সিপালটাই পুরো ওয়েভ থিওরির বেস। দেখ, পুরো জিস্ট করে লেখা আছে, আবারও বলে দিই, কহনা এইগুলো জিস্ট ফরম্যাটে রয়েছে, কিন্তু এই হাইগেন্স প্রিন্সিপাল যদি মনে থাকে, লেকচারে আমি 4টে পয়েন্ট লিখিয়েছিলাম, মনে আছে সুস্মিতা? ওয়েভ অপটিক্সের
ইন্টারফারেন্সের লেকচারে হাইগেন্স প্রিন্সিপাল 4টে পয়েন্ট লেখা ছিল, 4টেই লিখতে হবে। এটা জিস্ট ফরম্যাট, কিন্তু হাইগেন্স প্রিন্সিপাল 2 মার্কসের দেয়, এই দুটো লিখে এসে চিল্লাবে না স্যার সব অ্যান্সার করেছি, মার্কস আসবে না। কিন্তু লিমিটেশনস 4টে কোথায় আছে, কিন্তু কি কি ভুল আছে এই থিওরিতে, এটা জিস্ট কিন্তু নায়ক ভালো করে ওই লেকচার প্রিপেয়ার থাকলে এটা বোঝার জন্য আর একবার মনে করার জন্য রিভিশন লেকচার ইয়াদ রাখিও, কিন্তু রিভিশন লেকচার থেকে অ্যান্সার করলে ফুল মার্কস আসবে না, শিওর শিওর। জিস্ট ফরম্যাট, দুটো পয়েন্টের প্রিন্সিপাল হয়, 4টে পয়েন্টের প্রিন্সিপাল। দরকারি কথাটা তোলা হয়েছে। হাইগেন্স কি বলছেন, এভরি পয়েন্ট একটা ওয়েভ ফ্রন্টের কি হিসাবে কাজ করবে, সেকেন্ডারি ওয়েভলেট বা ওয়েভ ফ্রন্ট। এটা একটা পয়েন্ট সোর্স আছে, এরকম ওয়েভ ফ্রন্ট বানালো, এর প্রত্যেকটা পয়েন্ট কি হিসাবে কাজ করবে বল, সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট বানাতে, মনে আছে? দ্য নিউ ওয়েভ ফ্রন্ট ইজ ফরওয়ার্ড এনভেলপ অফ দিস ওয়েভলেটস। একটু ভারী ভারী কথা বলেছে, কিছুই না। এই যে সেকেন্ডারি ওয়েভলেটস তৈরি হচ্ছে, মানে অনেকগুলো ওয়েভ ফ্রন্ট তৈরি হচ্ছে, নিউ ওয়েভ ফ্রন্ট মানে পাতি কথা, এই যে ওয়েভলেটস গুলো হলো সেকেন্ডারি, সেটা আবার নতুন ওয়েভ ফ্রন্ট তৈরি করবে। প্রাইমারি ওয়েভ ফ্রন্ট থেকে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট, সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট থেকে নেক্সট নিউ ফরওয়ার্ড এনভেলপ, মানে ফরওয়ার্ড ওয়েভ ফ্রন্ট তৈরি হবে। সোজা ভাষা মানে পরপর ওয়েভ ফ্রন্ট তৈরি হতে 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 প্রপাগেশনটা হবে। ওয়ান লাইন অ্যান্সার। আচ্ছা, ঘাপলা কি আছে, ভুলভাল কি ছিল? হাইগেন্স প্রিন্সিপালে ওয়েভ ফ্রন্ট যদি ভাবিস, তুই বলতে পারিস স্যার এ তো সামনের দিকে যাচ্ছে, পেছন দিকেও তো আসতে পারে। ওয়েভ ফ্রন্ট তো হাইগেন্স তো বলেননি যে সামনের দিকে, ফরওয়ার্ড কথা তো পরে অ্যাড হয়েছে, ঠিক আছে? পেছন দিকেরও কনসেপ্ট তখন ছিল, তারপরে ওটা হাইগেন্স চেঞ্জ করে দেন। তো ব্যাকওয়ার্ড ওয়েভ ফ্রন্টের একটা প্রেডিকশন ছিল যেটা অবজার্ভ হয়নি, ওটা বাদ হয়ে যায়। লেটার এক্সপ্লেন ইউজিং অ্যাডভান্স ওয়েভ থিওরি। হ্যাঁ, অ্যাডভান্স ওয়েভ থিওরিতে বোঝানো হয় লাইট ভাই সামনের দিকে যায়, পেছন দিকে আসে না, জীবন সামনের দিকে চলে, তাই তো? ফরওয়ার্ড ইজ ফরওয়ার্ড, নেভার অন দ্য ব্যাকওয়ার্ড, সামনের দিকে চালিয়ে হাঁটতে হয়, যেতে হয়। তো ওটাই, ব্যাকওয়ার্ড ওয়েভ ফ্রন্ট ডাজন্ট এক্সিস্ট। তাহলে এখান থেকে কি লিখে রাখবি, এখান থেকে জানার জিনিস কি লিখে রাখবি, ওয়েভ থিওরি তো নোটসেই আছে, এটা লিখে রাখ, ব্যাকওয়ার্ড ওয়েভ ফ্রন্ট, ব্যাকওয়ার্ড ওয়েভ ফ্রন্ট ডাজন্ট এক্সিস্ট। সুস্মিতা লিখে রাখছিস? হ্যাঁ স্যার। ভালো করে শিখে নে, কিন্তু বহুত পয়সা দিয়ে পড়ছিস, বিজনেস। ব্যাকওয়ার্ড ওয়েভ ফ্রন্ট ডাজন্ট এক্সিস্ট, এটা একটা ফর্মুলা আছে, অ্যাজ তোদের লাগবে না, বাট জেনে রাখতে পারিস। ওয়েভ ফ্রন্টের ফর্মুলা কি জানিস? তাই বল, জানবি কি করে, এটা করাইনি কোনোদিন, নেইও কোথাও। এখানে খেয়াল কর, এটা জাস্ট জানার জন্য, এটা অ্যাজ লাগবে না, অ্যাডভান্সও দেবে না, চাপ নেই। থিটা যদি ব্যাকওয়ার্ড যদি হয়, থিটা হচ্ছে ইন্টারফারেন্স অ্যাঙ্গেল, ঠিক আছে? মানে ভুল বললাম, ওয়েভ ফ্রন্টের অ্যাঙ্গেল, ওয়েভ ফ্রন্ট কত অ্যাঙ্গেলে যাচ্ছে। যদি থিটা ব্যাকওয়ার্ড মানে কি, উল্টো দিকে, কি বিষয়, উল্টো দিকে যদি আমি 180 বসাই, খেয়াল কর এটাকে এন দিয়ে ডিনোট করা হয়, এনটা 0 চলে আসবে, খেয়াল কর। আরে ভাই cos 180 -1 কি দেখছি, তাহলে এনটা 0, তাহলে ব্যাকওয়ার্ড ওয়েভ ফ্রন্ট মানে ওয়েভ ফ্রন্টের এক্সিস্টেন্সই নেই। এটা লিখে রাখতে পারিস, না লিখে রাখলেও চলবে, ফর নলেজ, ঠিক আছে? এটা ফার্স্ট ইয়ারে গিয়েই পাবি, যদি পরবর্তীকালে পড়াশোনা করিস বলে ভাবিস। কি সুস্মিতা, যদি ভাবিস পড়াশোনা করবি 12 এর পরে, ফার্স্ট ইয়ারে ইন্টারফারেন্স থাকবে, ইঞ্জিনিয়ারিং তো ফার্স্ট সেমিস্টারেই ফিজিক্স আছে, যে কোনো যেই স্ট্রিমেই পড়বি ফার্স্ট ইয়ারে, পুরো 11-12 এরই আছে, একটু বেশি আছে, যে কোনো স্ট্রিমে যা, মেডিকেলে যেতে যা, তো ফার্স্ট ইয়ারটা নর্মাল চলে, 11-12টাই আবার রিভাইজ করায় ভালোভাবে, ওখানে এগুলো টুকটাক আসবে, একটু ক্যালকুলেশন বাড়বে, দ্যাটস ইট। যেমন তোরা ডিফ্র্যাকশনে কিন্তু কোনো ক্যালকুলেশন করিস নি, মনে কর ফ্রন্ট আপার ডিফ্র্যাকশনের শুধু ফর্মুলা পড়েছিস, তো ডেরিভেশনটা আসে, আর 1-1.5 পৃষ্ঠা ডেরিভেশন, ওইগুলো ব্যাস, এইগুলোই আসে বারবার। ওই জন্য সবাই ভাবে কলেজে গিয়ে ও বিশাল ইজি, চিল করে নি, তারপর সেকেন্ড ইয়ার থেকে ধোয়া শুরু হয়, সেকেন্ড ইয়ার থেকে কলেজ ধোয়ে তোমাদের। এগোই। হ্যাঁ, আমারও তাই হয়েছে, ঠিক কথা, সেই বাতায়া। হ্যাঁ, আর থার্ড ইয়ারে শুধরে গেছিলাম, তারপরে গেলাম। ডায়াগ্রামেটিক্যালি দেখে নে, এটা একটা প্লেন ওয়েভ ফ্রন্ট,
তো তার সামনে দেখ আর একটা প্লেন ওয়েভ ফ্রন্ট তৈরি হয়েছে, এটা 2 নাম দিতে পারে, সেটা 1। দেখ এখান থেকে সিলিন্ড্রিক্যাল স্পেরিক্যালের মতো তৈরি হয়েছে বা সিলিন্ড্রিক্যাল যা বলবি, এর এই পয়েন্টগুলোকে কানেক্ট করেছে। ওয়েভ ফ্রন্ট কিভাবে তৈরি করতে হয় আমাদের বললো, সেম ফেজ সেম ফ্রিকোয়েন্সির পয়েন্টগুলোকে কানেক্ট করে। এটা পয়েন্ট সোর্সের জন্য সেম সেম প্যাটার্নে দেখ, এই পয়েন্টগুলো লোকাসকে লোকাস মানে পয়েন্টগুলো কোথায় আছে, পজিশন বেসিক্যালি, সেগুলোকে কানেক্ট করে আমি সেকেন্ডারি ওয়েভলেটস বা ওয়েভ ফ্রন্ট বানিয়েছি। ওয়েভলেটস মানে প্লুরাল, একসাথে অনেকগুলো। কারেক্ট। এই যে এখানে জিওমেট্রিক্যালি টানতে হয়, ঠিক আছে? টানাটা এখন তোদের লাগবে না, এখানে এই যে এ পয়েন্টটা আছে না, এটা দেখ ওয়েভ ফ্রন্ট একটা পয়েন্ট, তাই না? এই যে ফার্স্ট ওয়েভ ফ্রন্ট একটা পয়েন্ট, এখানে ছোট রেডিয়াস নিতে হয়, রেডিয়াস নিয়ে সার্কেলটা টানতে হয়। এখানে আবার সেম রেডিয়াস নিয়ে সার্কেলটা, তাহলে এই যে আসছে, বুঝলি, এখান থেকে রে টানতে হয়, রে মনে আছে তো, রে আর ওয়েভ ফ্রন্ট পারপেন্ডিকুলার হয়, মনে আছে তো? রে রে আর ওয়েভ ফ্রন্ট পারপেন্ডিকুলার হয়, তো এখানে সোর্স থেকে পারপেন্ডিকুলার টানবি, তাহলে এখানে ইন্টারসেকশন আসবে। ইন্টারসেকশন গুলো এবার তোকে পেন্সিল দিয়ে কানেক্ট করতে হয়। এইভাবে ওয়েভ ফ্রন্ট ড্র করা হাইগেন্স সাজেস্ট করেছেন, বুঝতে পারলি? রে আর ওয়েভ ফ্রন্ট পারপেন্ডিকুলার জানা আছে তো? মনে রাখ, আবার লিখে রাখ, নাহলে সবাই আর একবার লিখে রাখ সবাই, তাহলে রিভাইজ হয়ে যাবে। হ্যাঁ, রে পারপেন্ডিকুলার টু ওয়েভ ফ্রন্ট, লাইটের রে আর ওয়েভ ফ্রন্ট পারপেন্ডিকুলার হবে অলওয়েজ, কনফার্ম। পাক্কা এগোই? বলো বন্ধুগণ, অনিশা শুনতে পাচ্ছিস? আছিস? সুজি? হ্যাঁ স্যার। সাবাস। এটা তো ভাই এরকম করে বলে কোনো লাভ নেই, এটা তোকে পুরো রিফ্লেকশনের লটাই রিভাইজ করতে হবে, যেটা হাইগেন্স প্রিন্সিপাল থেকে। এখানে জিস দেওয়া আছে, দেখ স্টেটমেন্ট তো ফার্স্ট ল এটা, তাই না? ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর নর্মাল সেম প্লেনে থাকে, এটাই প্রুফ করিয়েছিলাম যখন ওয়েভ ফ্রন্টের প্রুফটা হয়েছে। আবারও বলছি, লজ অফ রিফ্লেকশন, লজ অফ রিফ্র্যাকশন দুটো প্রুফ আছে ওখানে, বুঝলি? রিফ্লেকশনের দুটো, প্রথম ওয়েভ ফ্রন্টের প্রুফ, তারপরে লজ এর প্রুফ। ওয়েভ ফ্রন্টের প্রুফের জায়গায় এইটাকে ডিনোট করে যে সেম প্লেনে কাজ হচ্ছে, ঠিক আছে? মানে ইনসিডেন্ট রে, না ভুল বললাম, না, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, এটা তো সেকেন্ড লতেই প্রুভ হচ্ছে। প্রথমটা প্রুভ হয়েছিল হচ্ছে ওয়েভ ফ্রন্ট আছে কিনা। ওয়েভ অপটিক্স এর হাইগেন্স প্রিন্সিপালে মনে কর প্রথমটা প্রুভ হয়েছিল, ফার্স্ট প্রুভ ছিল যে এক্সিস্টেন্স অফ রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট, মানে হাইগেন্সের প্রিন্সিপাল রিফ্লেকশনে অ্যাপ্লাই হচ্ছে কিনা সেটা প্রুফ। তারপরে লসটা সেকেন্ডেই ছিল, I ইকুয়ালস টু আর, ইনসিডেন্ট অ্যাঙ্গেল রিফ্লেক্ট অ্যাঙ্গেল সমান, ঠিক আছে? এটা প্রুফটা কমপ্লিট, নোটস রিভাইজ করতে হবে কারণ পুরো ডিটেলসে বোঝানো হয়েছিল, মনে আছে? আমি একবার বলে দিই, একবার তাহলে তোদের মনে পড়ে যাবে, তোদের চঞ্চল মনে আবার মনে পড়ে যাবে। নাম জানো? ইন্টারফারেন্স। স্ক্রিন সবার কাছেই যাবে, রেকর্ডিংও থাকবে, আমি ছবিটা একবার বলে দিই। ইন্টারফারেন্স, এই যে বেসিক্স বলা হয়েছিল, ডিটেলস ভাই প্রচুর ডিটেলস করানো হয়েছিল, এখানে ডিফারেন্সও দেওয়া হয়েছিল রে অপটিক্স আর ওয়েভ অপটিক্স এর। কর্পাসকিউলার থিওরি নিউটনের ডিটেলসে বলা হয়েছে। হাইগেন্স ওয়েভ থিওরি স্টার্ট হচ্ছে, ওয়েভ ফ্রন্টের ডেফিনেশন ইন ডিটেলস, সুন্দর সুন্দর ডায়াগ্রাম ভাই, আর কি চাই? ইন্ডিভিজুয়াল সমস্ত ওয়েভ ফ্রন্ট দেখানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ভালো করে করে রাখবি যে কোন সিস্টেম কেমন ওয়েভ ফ্রন্ট তৈরি করে। প্রিজম, কনভেক্স লেন্স, কনভেক্স মিরার, কনকেভ মিরার, লেন্স আছে, কনকেভ মিরার লাগবেই কিন্তু এগুলো, ঠিক আছে? তারপর এখানে স্লিট দিয়ে রেক্ট্যাঙ্গুলার ওয়েভ ফ্রন্ট হচ্ছে না, আই মিন কেন বলে সিলিন্ড্রিক্যাল, কারেক্ট। আচ্ছা, এই ছবিটা, ঠিক আছে? হাইগেন্স প্রিন্সিপাল ইউজ করে আমরা বল লজ অফ রিফ্লেকশন প্রুফ করবো। গল্পটা বলে দিই কি ছিল। এই এ বিটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে? সিইটা হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। ফার্স্ট প্রুফ কি ছিল দেখ,
ভেরিফিকেশন অফ ওয়েভ ফ্রন্ট মানে হাইগেনস লটা প্রুভ হচ্ছে। তারপরে কি ছিল দেখ, এই যে প্রুফ অফ রিফ্লেকশন। রিফ্লেকশনের প্রুফটা ছোট, এটা 2 মার্কসের জন্য। 3 মার্কসের দিলে অলওয়েজ গো ফর ওয়েভ ফ্রন্ট প্রুফ দেন লটা প্রুফ। ওয়েভ ফ্রন্টে কি প্রুফ করেছি আমরা, ডিটেলস আছে এখানে, পুরো সুন্দর করে লিখে ভাই বলা আছে। গল্পটা কি ছিল, যে সময়ে এবি ওয়েভ ফ্রন্টটা সিডিতে যেতে পারতো, এই কথাটাই বলেছিলাম, সিডিতে যেতে পারতো, সেই সময়ে ডিউ টু দ্য প্রেজেন্স অফ এক্স এক্স ড্যাশ ওয়েভ ফ্রন্টটা কোথায় গেছে, সিই তে। যে সময়ে এবি থেকে ও তো আসবে, সিডিতে আসতে পারতো, কিন্তু মাঝখানে সারফেস পড়ে গেছে, তাহলে এবি এসে ধাক্কা খেয়ে সিই হয়ে গেছে। সেম সময়ে, যে সময়ে এবিটা সিডি আসতে পারতো, সেম সময়ে এবিটা সিই হয়েছে, তাহলে সিইটাকে আমরা বলবো রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট, কারণ রিফ্লেকশন হয়েছে বলেই ও গেছে ওখানে। লসটা দেখে নিতে হবে তোমাদের। রিফ্র্যাকশনে কি ছিল, এবি রিফ্র্যাকশন তো ঢুকে যাবে, ঠিক আছে। এখানে 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 কি বলেছিলাম, যে সময়ে লাইট বি থেকে সি তে আসে, সেই সময়ে এ থেকে ডি তে আসে, সেই সময়ে ই থেকে এফ হয়ে জি তে আসে, তাহলে সি জি ডি তিনটে পয়েন্টে লাইট একই টাইমে আসে। ওই তিনটে পয়েন্টকে কানেক্ট করলে আমরা রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট পাই, তার ডেরিভেশন এটা, ভেরিফিকেশন অফ রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট। সেটা করার পরে, খাটাখাটনি করার পরে স্নেলস লয়ের ভেরিফিকেশন। ওকে, ক্লিয়ার হলো সবার? রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্টে তাই করা হয়েছিল, একটু আগে দেখানো হলো। এখানে এন বলা আছে, μ1 sin i μ2 sin r, কারেক্ট। আচ্ছা, এটা একটা ভালো দরকারি ইনফরমেশন, ইম্পর্টেন্ট রেজাল্ট কি কি ডিসকাস করতে পারি, এটা ভালো জিনিস। দেখো, ইফ আর গ্রেটার দ্যান আই, যেটা হ্যাঁ সরি আর লেস দ্যান আই, যেটা আমাদের শুরুর দিকে ভুল ছিল হাইগেন্সের প্রিন্সিপাল বা নিউটনের থিওরিতে, ওয়েভ বেন্ডস টুয়ার্ডস নরমাল, এটাই তো এখান থেকে পাওয়া গেল। এটা তো রেয়ার ছিল, এটা তো ডেন্সার ছিল। আমরা জানি টুয়ার্ডস দ্য নরমাল বাকে, মনে পড়ছে তো? নিউটন কি বলেছিলেন, নিউটন বললেন যে V2টা বেশি হবে। মনে নেই? আরে ভাই শুরুতেই তো বললাম V2টা বেশি হবে। হাইগেন্স এসে কি বললেন, আরে না ভাই, না ব্রো না, এখানে আর আছে, সরি হ্যাঁ বল না, V2 তো ছোট হবে না, তো ডেন্সার মিডিয়াম। তুই মিউ ভাবছিস, তুই মিউ ভাবছিস, আমি ভেলোসিটি বলছি, ভেলোসিটি। হ্যাঁ, আরে আই কেন লিখছি, এক্স্যাক্টলি, নিউটন বলেছিলেন ভেলোসিটি বাড়বে। শোন, এটা কিন্তু সিবিএসসির কোয়েশ্চেনে আসতে পারে, ভালো করে জেনে রাখবি, কনসেপচুয়াল কোয়েশ্চেন কিন্তু ওরা দেয়, ঠিক আছে, ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন দেয়। যে নিউটন বলেছিলেন V2টা বড় হবে, ঠিক আছে, বললেন যে V2 বড় হবে। হাইগেন্স বললেন না না, ভুলভাল বলছে, এই কাকা ভুলভাল বলছে। কেন? কারণ এখানে আর কি কি জিনিস কিভাবে লিখবি দেখ, না তো যেটা লেখায় ভুল হচ্ছে, এরকম পয়েন্টস করে করে লিখতে হবে। প্যারাগ্রাফ এক গাদা লিখলি, গল্প হিস্ট্রি কারোর পড়তে ভালো লাগে না। এখন হিস্ট্রি বইতেও পয়েন্ট করে দেয়া থাকে, প্যারাগ্রাফ লেখা কারোর পছন্দ হয় না। সুন্দর নিট অ্যান্ড ক্লিন প্যারাগ্রাফ, মানে সরি পয়েন্টস। আর ছোট, হ্যাঁ স্যার পাক্কা, দেখে বুঝতে পারছি আর ছোট, আর ছোট, আর ছোট। এখান থেকে দেখ, এখান থেকে দেখ, আর যদি ছোট হয় তাহলে স্যারজি সাইন আর তোমার ছোট হয়ে যাবে। লজিক লাগাবে, এটা কিন্তু কসের ক্ষেত্রে হয় না। অ্যাঙ্গেল যদি ছোট হয় সাইন ছোট হয়, অ্যাঙ্গেল বড় হবে মানে অ্যাঙ্গেল যদি ছোট হয় কস কিন্তু বেড়ে যায়, ঠিক কথা। অ্যাঙ্গেল ছোট হচ্ছে 90 থেকে অ্যাঙ্গেল কমছে ধরে নে, সাইন কিন্তু কমছে, আলটিমেটলি জিরো গিয়ে জিরো থাকবে। এটা কিন্তু মানে আর লেস দ্যান আই সাইনের জন্য ভ্যালিড, এটা কস হলে কিন্তু উল্টে দিতে হতো। তো যাই হোক, সাইন আর ছোট, তাই তো, তাহলে বল সাইন আর যদি ছোট হয়
সাইন আর যদি ছোট হয় তাহলে কি হবে বল, বল সমুদ্র বল, V2 কি হবে, ছোট হবে। তাহলে সাইন আর ছোট হলে V2 ছোট হবে, তাহলে V2, আরে यार, তাহলে বল V2 লেস দেন V1। আর রিয়ালিস্টিক্যালি এক্সপেরিমেন্টালিও তাই হয়, তাই হয়, তাই হয়। দাস ইয়েস, ম্যাথস তো ভুল হবে না। নিউটনস কনসেপ্ট অ্যাবাউট ওয়েভ থিওরি, অ্যাবাউট না, শুধু ওয়েভ থিওরিটা ভুল নয়, অ্যাবাউট দ্য ভেলোসিটি অফ ওয়েভ থিওরি, তাই না? পুরো ভুল বললে ভাই পাপ লাগবে আমার। ভেলোসিটি অফ ওয়েভ থিওরি, ভেলোসিটি অফ ওয়েভ থিওরি ইজ রং। এটা নোট করে রাখতো খাতাতে ভালো করে, এটা চাইতে পারে। ওয়েভ থিওরিতে কোন মিস্টেকটা ছিল এটা করে রাখবে। হ্যাঁ, এটা এই কনসেপ্টটা দেওয়া হলো এখানে, ভালো কনসেপ্ট কিন্তু এটা, এটা কিন্তু ক্লাস নোটসের ছিল না, এটা লিখে রাখবে। ভেলোসিটি সংক্রান্ত যে কনসেপ্টটা ছিল সেটা ভুল অ্যাকচুয়ালি, যে ডেন্সার মিডিয়ামে ভেলোসিটি বেশি হয়, না না কম হয়। হাইগেন্স থিওরি জাস্টিফাই করলো, এটা তো সবাই জানে। ইন এটাও লিখে রাখতো না, বোথ রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন, দুটো কেসেই কিন্তু একজন কনস্ট্যান্ট থাকে, সে বাই ফ্রিকোয়েন্সি, সে বাই ফ্রিকোয়েন্সি, সে বাই ফ্রিকোয়েন্সি। রিফ্লেকশনেও কনস্ট্যান্ট, রিফ্র্যাকশনেও কনস্ট্যান্ট, সে হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটা তো চলবে। স্পিড ওয়েভলেট রিলেশন ল্যামডা ভি, আরে তো ছোটবেলা রিলেশন, ভি ইকুয়ালস টু এন ল্যামডা না, মনে কর ভি ইকুয়ালস টু এন ল্যামডা, এনটা কিন্তু ফ্রিকোয়েন্সি বলছে এখানে, হ্যাঁ, বা এফ ল্যামডা যদি বলতে চাস যা বলবি, এফ তো ফিক্সড আছে, তাহলে ভি প্রপোর্শনাল টু ল্যামডা, কি বিষয়, তো ভি বাড়লে ল্যামডা বাড়বে, ভি কমলে ল্যামডা কমবে, তো সিম্পল অ্যাজ দ্যাট না। তাহলে ল্যামডা বেশি তাহলে ভি বেশি, এর থেকে লিখে রাখ এখানে, ওই নোট কর নোট কর নোট কর, ল্যামডা রেড ইজ গ্রেটার দ্যান ল্যামডা ভায়োলেট, তাই তো? তাহলে ভেলোসিটি রেড ইজ গ্রেটার দ্যান ভেলোসিটি ভায়োলেট। বলছিস জানিস? আমিও জানি, তোরা জানিস, তাও লিখতে বলছি। তোদের জ্ঞানের উপর আমার পূর্ণ ভরসা আছে যে তোরা এগুলো জানিস, বুঝলি সুস্মিতা? তোদের নলেজের উপর আমার পূর্ণ আস্থা আছে, তোরা এগুলো ভুলে যাস না, তোরা এগুলো জানিস, সেটা আমিও জানি। কি বুঝে বলতো? ঠিক আছে, ওকে, সাবাস, নোট করছিস যা, তো তোর তো অনেকদিন দেখা নেই, দীর্ঘ 2 মাস মনে হয়। क्या बात है। ওকে ওকে, তোরা তার এক্সামই দিতে আসিস নি, লাস্ট কবে এক্সাম দিয়েছিলি একটা, তাই তো? ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। এক্সাম কিন্তু মাস্টার নিয়েছে ভাই, বললে হবে না। ফেব্রুয়ারি লাস্ট দিন পর্যন্ত এক্সাম শিডিউল দেওয়া আছে, কোশ্চেনও রেডি আছে, আসলেই এক্সাম হবে বাস। আচ্ছা, কত লাস্ট অব্দি দেওয়া আছে তো এক্সাম শিডিউল, কত 12টা না 12টা সেট দেওয়া আছে না, 12 কটা জানো, যাই হোক সব বোর্ডের চিন্তা করে দেওয়া আছে, যাই হোক। আচ্ছা, এটা লাগবে না। V2 গ্রেটার দেন V1, দেখলাম আমরা V2 বড় হচ্ছে, রে বেন্ডস অ্যাওয়ে ফ্রম নর্মাল, রিফ্র্যাকশন আর রেয়ার মিডিয়াম, এটা এই কেসটা। লাইট যাচ্ছে, বেন্ড হলো, এখানে কি আছে বল, এখানে আমার হচ্ছে আই আছে, এখানে আর আছে, এখানে ভি কোনটা নিয়েছে, V1 এটা নিয়েছে মোস্ট প্রবাবলি, V2 এটা নিয়েছে, তাই তো হবে, হ্যাঁ V2 তো বড় হবে, তাহলে V2 গ্রেটার দেন যদি V1 হয়, এই ছবি ওয়াইজ, হ্যাঁ এই ছবি ওয়াইজ, লাইট ঢুকছে V1 এ, বেরোচ্ছে V2 তে, ভেলোসিটি ওটা, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এখানে μ1 নিয়ে নে, এখানে μ2 নিয়ে নে, যেহেতু ওখানে রয়েছে, তাহলে বেন্ডস অ্যাওয়ে ফ্রম নর্মাল, নর্মাল থেকে সরে যাচ্ছে, কারেক্ট স্যার।
ক্রিটিক্যাল অ্যাঙ্গেল IC হবে, এটা টাইপিং মিস্টেক। N2 বাই N1 মনে আছে তো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে। এটা একটু উল্টো নেওয়া হয়ে গেছে আমাদের, আমরা কোনটা নিয়েছি, যদি এনই নি, চল যদি এনই নি, যদি এনই নি তাহলে হচ্ছে প্রথমে ওপরে আমার ডেন্সার মিডিয়াম রাখতে হয়, ঠিক আছে, তার কিন্তু ফর্মুলাটা চেঞ্জ হবে। হ্যাঁ, এই ওয়াইজ লিখলে না ওপরে রেয়ার হয় না, সাইন থিটা ইকুয়ালস টু, না ঠিকই তো আছে 1, হ্যাঁ ঠিকই তো আছে, সাইন থিটা ইকুয়ালস 1 বাই মিউ তো। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ফর্মুলা তাই তো ছিল 1 বাই মিউ, মানে রেয়ারার বাই ডেন্সারই তো ছিল, ঠিকই তো আছে, তাহলে নাম্বারিংটা ঠিকই আছে। মনে নেই 1 বাই মিউ ছিল, 1 বাই মিউ, তো 1টা কার নিয়েছিলাম আমরা, এয়ারের, মিউটা ছিল লিকুইডের, তো রেয়ারার বাই ডেন্সার, এটাও নোট করে রাখ, সাইন থিটা সি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ফর্মুলা এটা, তাই তো। আই গ্রেটার দেন থিটা সি হলে টিআইআর হবে, বেশি অ্যাঙ্গেলে পড়লে টোটাল ইন্টারনাল হবে, এটা লিখে রাখ। চলবে, এগোই, বল। ডান সবার, ফাইন, শাবাশ, ভেরি নাইস। একটু ডায়াগ্রামস আছে এখানে দেখে নে। রিফ্র্যাকশন কিভাবে হয় দেখ, পর ওয়েভ ফ্রন্ট আসছে, প্যারালাল যেতে পারছে না, বেন্ড হয়ে যাচ্ছে, ওয়েভ ফ্রন্ট গুলোই বেন্ড হয়ে যাচ্ছে, খেয়াল কর। এখানে একটা সার্টেন অ্যাঙ্গেলে এসে ইনসিডেন্ট করলো, এটা কিন্তু ইনসিডেন্ট অ্যাঙ্গেল বলে, ঠিক আছে। ওয়েভ ফ্রন্টের জন্য সারফেসের সাথে যেটা অ্যাঙ্গেল, ভালো করে খেয়াল রাখবি, রে হচ্ছে নর্মালের সাথে যে অ্যাঙ্গেল, ওয়েভ ফ্রন্ট সারফেসের সাথে যে অ্যাঙ্গেল সেটা আই, এইটা হচ্ছে আর, এটা আর, এটার জন্য কি হবে, এখানে টানবো, এটা আর, ঠিক আছে, এইভাবে চিন্তা করা হয়। স্প্যানিয়াল ভাষা দেখে নে, স্প্যানিয়াস বা কিছু একটা হবে, মিডিও মাসলেন্টো, এটা হবে ভাই, স্প্যানিয়াল বা কোনো একটা হবে, ইউরোপিয়ান। এই হলো ওয়েভ থিওরির কথাবার্তা। ওয়েভ থিওরির ডিসকাশন তিনটে সেগমেন্টে করা হয়, ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন, ভরপুর ডিসকাশন আছে, সুন্দর মজা আসবে। ইন্টারফেয়ারেন্স কি বলছে, রিডিস্ট্রিবিউশন অফ ইন্টেন্সিটি, জব নোট করবে। ইন্টারফারেন্স ইকুয়ালস টু, যদি কেউ জিজ্ঞাসা করে রিক্সায় চলতে চলতে, কাকা ইন্টারফারেন্স কি, রিডিস্ট্রিবিউশন অফ ইন্টেন্সিটি, এক চান্সে বলবে, ইয়েস, রিডিস্ট্রিবিউশন অফ ইন্টেন্সিটি, ইন্টেন্সিটিটা ডিস্ট্রিবিউটেড হবে। কেন হবে, লাইট কি করবে বলো, সুপারপজিশন করবে। কোত্থেকে আসবে লাইট, এটাও লিখে রাখবে, ফ্রম টু কোহেরেন্ট সোর্সেস, দুটো সোর্সেসকে কোহেরেন্ট হতে হবে, তাই তো, সুসংগত, সুসংগত উৎস হতে হবে, কোহেরেন্ট সোর্সেস, ভদ্র সভ্য সোর্সেস হতে হবে, ঠিক আছে, অভদ্রতার জায়গা নেই, চলবে। তাহলে সাস্টেইন ইন্টারফারেন্স পেতে, সাস্টেইন মানে পার্মানেন্ট, পার্মানেন্ট স্থায়ী একদম, যে ইন্টারফারেন্স বছরের পর বছর যদি ডিস্টার্ব না করো থেকেই যাবে, থেকেই যাবে। সোর্স মাস্ট বি কোহেরেন্ট, সোর্সেস কোহেরেন্ট সোর্স হতে হবে, ওয়েভলেন্থ পাল্টালে চলবে না, ফেজ ডিফারেন্স কনস্ট্যান্ট রাখতে হবে, কনস্ট্যান্ট মানে এরকম পাশে লিখে দেবে, টিচার ফুল ইমপ্রেস হবে, কারণ সবাই লিখবে কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স, তুমি যখনই এক্সট্রা লিখবে বোর্ডসে ইমপ্রেশন ভালো হবে। ফেজ ডিফারেন্স ডেল ফাই বলে, আশা করি মনে আছে, এটা আইদার ফিক্সড ভ্যালু হবে, বুঝলে, অর জিরো হবে, জিরো তো একটা ফিক্সড ভ্যালু, ওটাও তো কনস্ট্যান্ট, ঠিক আছে। অ্যামপ্লিটিউড মোটামুটি ভাবে সেম হতে হবে, মোটামুটি ভাবে, যে ওয়েভগুলো ইন্টারফেয়ার করছে তাদের অ্যামপ্লিটিউড অন অ্যান এভারেজ সেম হতে হবে, পাশে ইমপ্রেস করার জন্য লিখে দেবে দ্যাট ইজ, অ্যামপ্লিটিউড সেম হওয়া মানে ওদের ইন্টেন্সিটিও অলমোস্ট সেম হবে, ভয়ানক ইমপ্রেশন। সোর্সেস কোহেরেন্ট হতে হবে, ওদের থেকে যে ওয়েভ আসবে ওয়েভলেন্থ সেম হবে, ফেজ ডিফারেন্স কনস্ট্যান্ট হবে, নিয়ারলি ইকুয়াল অ্যামপ্লিটিউড হবে।
চলবে? সাস্টেনে যদি কেউ লিখে রাখতে পারো, এটা কিন্তু আসবেই। সাস্টেন, ইন্টারফারেন্স সব জায়গায় আসবে। অ্যাসারশন রিজনিং এ কম্পিটিশনে আসবে, বোর্ডসে তো ডাইরেক্ট 2 মার্কসের আসবে। সাস্টেন ইন্টারফারেন্সের কন্ডিশন, স্থায়ী ব্যতিচার, বোর্ডস জয়েন্ট নিট, স্থায়ী ব্যতিচার, ইন্টারফারেন্স আসবেই আসবে। ক্লিয়ার? এগোই? বলবে সবাই? কেউ কি লিখছো? এগোই, বলো। ডান? না ডান? মন দিয়ে শুনছিস? চলো। আচ্ছা, এটা একটা ভালো জিনিস দেখো, কোহেরেন্ট ইনকোহেরেন্ট। আমাদের সিলেবাসে ইনকোহেরেন্ট নেই, যেহেতু আমরা কোচি শিশুজ, তাই তো, যেহেতু আমরা বাচ্চা আছি, ওই জন্য আমাদের ইনকোহেরেন্টটা দেয়নি, বাট তাও এখানে হালকা জেনে রাখো যদি বাই চান্স কনসেপ্ট কোনো কারণে জিজ্ঞাসা করে। ফার্স্টে কোহেরেন্টটা বলি। আচ্ছা, সেটা বলার আগে সুপার পজিশন জানতে হবে। সুপার পজিশন মানে মারামারি, একজনকে এসে সবাই পেটাবে। রেজাল্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট, ভেক্টর সাম অফ ইন্ডিভিজুয়াল ডিসপ্লেসমেন্ট, মানে একটা পয়েন্ট আছে, এখানে সবাই মিলে এসে এই পয়েন্টে হামলা করছে, তাহলে রেজাল্ট্যান্ট হচ্ছে তোমার সবগুলো অ্যাড করতে হবে, বুঝলে? তাহলে y ইকুয়ালস টু, এটা কিন্তু সব ভেক্টর অ্যাডিশন হয়, ভেক্টর অ্যাডিশন হয়। আমাদের ওয়েভ ইকুয়েশনে ভেক্টরের কোনো ব্যাপার নেই, তো আমরা নর্মাল জেনারেল অ্যাডিশন করে দিই। ওয়েভ ইকুয়েশনে তো ভেক্টর থাকে না, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফোর্সে ভেক্টর থাকে। কারেক্ট? তো বলা হলো, আমার মনে হয় কোনো আর সমস্যা থাকা উচিত নয়। সেম ফ্রিকোয়েন্সি, কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স, স্টেবল ইন্টারফারেন্স বানাবে। নেক্সট, কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ। কি বলছে? পাথ ডিফারেন্স মনে আছে নিশ্চয়ই, ডেল দিয়েছিলাম আমরা না, রাস্তা। লিখে রাখো, এগুলো তো অবশ্যই লিখবে। এই লেখো, কনস্ট্রাকটিভ পাথ ডিফারেন্স ডেল ইকুয়ালস টু এন ল্যামডা, তাই না? ইন্টেন্সিটি 4 ইন্টু আই নট। কি করে আসলো স্যার? খাতা দেখতে হবে। এটা এই ফর্মুলাটা শেখানো হয়েছিল ভাই, বললে হবে না। এটা ডেরিভেশন করেও দেখিয়ে দিয়েছিলাম, বললে হবে না। ভেরি নাইস। মেন ফর্মুলা ছিল আই ইকুয়ালস টু আই ওয়ান প্লাস আই টু টু রুট ওভার আই ওয়ান আই টু কস ফাই। সাস্টেনের জন্য, কারেক্ট কারেক্ট। মেন ফর্মুলা ছিল, মেন ফর্মুলা কখন? যখন কোহেরেন্ট নয়, সাস্টেন নয়, মানে ইন্টেন্সিটি আলাদা, অ্যামপ্লিটিউড আলাদা। তো সেখানে আই ওয়ান আই টু টু রুট অফ আই ওয়ান আই টু কস ফাই ছিল, মনে পড়ছে? কস ফাই, কস ফাই, কস ফাইটা ফেজ ডিফারেন্স ছিল। কস ডেল ফাই লিখতে পারো, মানে ডেল ফাই লিখতে পারো বা শুধু ফাই, এটা নর্মাল। এটা হচ্ছে ফর, এটাই হচ্ছে ইনকোহেরেন্টের জন্য, এটাই হচ্ছে ফর ইনকোহেরেন্ট সোর্সেস, যাদের ফেজ ডিফারেন্স, লিখে রাখবে ভাই, লিখে রাখবে, দারুণ জিনিস শিখছো। ফেজ ডিফারেন্স ফাই, যাদের ফেজ ডিফারেন্স ফাই, ঠিক আছে? কোনো একটা কালে অ্যাডভান্সে কোশ্চেন দিয়েছিল, আমার মনে নেই, ইনকোহেরেন্টের ফেজ ডিফারেন্স 0 নিয়ে একটা কোশ্চেন ছিল, মানে ফেজ ডিফারেন্স ছাড়া একটা কোশ্চেন ছিল, ওখানে 2 আই নট অ্যান্সার হয়েছিল। এই পার্টটা বাদ হয়ে যাবে, আই নট প্লাস আই নট, 2 আই নট। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, বলছি লাস্টে, বলছি লাস্টে আছে। আই ওয়ান আই টু সেম, কিন্তু ইনকোহেরেন্ট, হাটকে টাইপের ছিল, কোন একটা কালে দিয়েছিল। আচ্ছা, কনস্ট্রাকটিভে নোট করেছো? কনস্ট্রাকটিভে এটা ডেল হলো, এখান থেকে ফাইটাও বের করে নাও না, সুবিধা হয়ে যাবে। ফেজ ডিফারেন্স ফাই, মনে আছে তো? কে ডেল, কে ডেল, কে মানে ওয়েভ নাম্বার, 2 পাই বাই ল্যামডা ইন্টু এন ল্যামডা, याद है ना? তাহলে 2 পাই এন, এখানে এন আমরা যে কোনো নাম্বার নিতে পারি, ডিফ্র্যাকশনে কিন্তু নেওয়া যায় না, কারণ ডিফ্র্যাকশনের এন ইকুয়ালস টু 0 যদি নাও 0 শুরুটা, বা যদি 1 যদি নাও 1, ওটা ফিক্সড সেন্ট্রাল ম্যাক্স, বুঝতে পারলে? আচ্ছা, এখানে বলো, এটা মনে আছে 2n + 1 ল্যামডা বাই 2 ছিল,
ওটাকে একটু শ্যাম্পু করে লেখা আছে মনে রাখার সুবিধার জন্য, n ল্যামডা n প্লাস হাফ ল্যামডা, মনে রাখা বেশি ইজি, n ল্যামডা n প্লাস হাফ। যদি ক্লাসেরটা মনে থাকে তা রাখো, যেটা ইচ্ছা মনে রাখো, ভাই মনে রাখতে হবে, ব্যাস জैसे कैसे करके মনে রাখতে হবে। এখানেও ফেজটা বের করে নাও, দেখো এখানেও ল্যামডা ল্যামডা কাটছে, isn't it? তাহলে n প্লাস হাফ বলো 2 পাই, ওই n এর সাথে হাফ অ্যাড হয়ে যাচ্ছে, ব্যাস আর কিছুই না, দুটো কেসেই n এর সাথে হাফ, মানে ডেলের জন্য ফাইয়ের জন্য। পুরোটা নোট করে রাখবে সবাই, পুরোটা। ইন্টেন্সিটি এখানে 0 হবে, ইন্টেন্সিটি 0 হবে, জেনারেল ফর্মটাও লিখে রাখবে ইন্টেন্সিটির। চলবে, ডান, এগোই। বলে ডান, তোর অনলাইন, ডান, এগোই। মেন ফর্মুলাটা কিন্তু মনে রেখো, মেন ফর্মুলা থেকে ওটা পাওয়া, ঠিক আছে? গেলাম গেলাম রে। এই যে ইনকোহেরেন্ট সোর্সেস, ফেজ র্যান্ডম চেঞ্জ হচ্ছে, ইন্টেন্সিটি অ্যাড করতে হয়, নর্মাল অ্যাড করতে হয়, এটা কখন? এটা হচ্ছে নো ফেজ কন্ট্রিবিউশনের সময়। এটা না জানলেও চলবে, এই টাইপের কোশ্চেন আর দেবে না। নো ফেজ কন্ট্রিবিউশন মানে পুরো কস ফাইটাই এক্সিস্টেন্সে নেই, বুঝলি? কস ফাইটাই এক্সিস্টেন্সে নেই, কিন্তু এইখানটায় I1 I2 সেম হয়ে গেছে। মানে কোশ্চেনটা এরকম যে ইন্টেন্সিটি সেম হলে কোহেরেন্ট, না না সেটা না, ফ্রিকোয়েন্সি আর ফেজ দুটো ম্যাটার করছে, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি ফেজটা 90 হয়ে গেছিল। হ্যাঁ, নো ফেজ কন্ট্রিবিউশন মানে cos phi 0, বুঝলে? cos phi 0, এখানে phi pi by 2 হয়ে গেছে, ছিল কোশ্চেন ওয়াইজ, কোশ্চেনে ছিল, তার জন্য নো ফেজ কন্ট্রিবিউশনে I1 প্লাস I2 হয়ে গেছিল, একদম তাই, ঠিক আছে? তোমরা ইনকোহেরেন্টে এই ফর্মুলাটা মেনলি মাথায় রেখো, এটা এটা এবার তো যা কোশ্চেনে বলে দেবে সেখান থেকে ডিরেক্ট বুঝতে পারবে। কোশ্চেনে দেখবে বলে দেবে যে অ্যামপ্লিটিউড সেম আছে, তখনই বুঝবে তাহলে I1 I2 সেম, তাহলে 2I0 অ্যান্সার হবে। ফাইটা দেখবে কোনোটা লিঙ্ক দেয়া থাকবে, যাতে এই যে cos ফাইটা আছে না, এটা ফাইটা বের করার লিঙ্ক দেয়া থাকবে ইনকোহেরেন্টে। চলো এটা আবার গো থ্রু করে নাও, এটা লিখে রাখো, কোহেরেন্ট ইনকোহেরেন্টটা লিখে রাখো, ঠিক আছে? ফাটাফাট লিখে রাখো। ফেজ ডিফারেন্স কনস্ট্যান্ট হয়, র্যান্ডম ফেজ হয়, ফ্রিঞ্জেস একদম স্টেবল হয়, ওয়াইডিএসি, স্টেডি ফ্রিঞ্জেস হয় না, দুটো বাল্বের জন্য যে ইন্টারফারেন্স হয়। কোহেরেন্ট ইনকোহেরেন্ট তাড়াতাড়ি লিখবে, হঠাৎ করে চলে আসতে পারে। বলো, এগোই। ডান সবার? কি রে, কি করছিস? Cancel। क्या बताए भाई तुम लोगों का, जिंदगी ही ऐसी चलेगी। চলো গেলাম। ওয়াইডিএসি, এখানে ওয়াইডিএসি আছে, ওটা ইন্টারফারেন্সের বেসিক্স ছিল, এবার ওয়াইডিএসি কি বলছে? ওয়াই টু ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস ডোন্ট ইন্টারফেয়ার, ভালো কথা বলেছে, এটা খুব লজিক্যাল কথা বলেছে, হক কথা বলেছে। যে কোনো দুটো ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস কেন ইন্টারফেয়ার করতে পারে না,
তার একটা ওয়ান লাইনার অ্যান্সার দিয়েছে, অর্ডিনারি সোর্সেস আন্ডারগো র্যান্ডম ফেজ চেঞ্জ। ওদের ফেজই কনস্ট্যান্ট নয়, ইন্টারফেয়ার করতে গেলে কি লাগবে, কোহেরেন্ট সোর্স হতে হবে, কনস্ট্যান্ট ফেজ চেঞ্জ হতে হবে। ওদের ফেজ চেঞ্জ প্রচন্ড র্যান্ডম, কত স্যার দেখো দেয়া আছে, বুঝলে, মানে 10 ন্যানো সেকেন্ড, 10 না কত, 0.1 ন্যানো সেকেন্ড, তাই না? ন্যানো সেকেন্ডের বেসিসে ওদের ফেজ চেঞ্জ হয়ে যায়, ভেরি ফাস্ট ফেজ চেঞ্জ হয়। তার জন্য নর্মাল লাইট সোর্স ইন্টারফেয়ার করতে পারে না, বা করলেও আমাদের পক্ষে দেখা পসিবল হয় না, ফেজ চেঞ্জটা এতটা দ্রুত হয়। তো ইয়ং কি সলিউশন বের করেন, উনি বললেন যে সিঙ্গেল সোর্স থেকেই আমি কোহেরেন্ট সোর্স বানাবো দুটো স্লিটের মাধ্যমে, টু ক্লোজলি স্পেসড স্লিট। স্লিট কাজ করলো কি হিসাবে, কোহেরেন্ট সোর্স হিসাবে। চলবে, ভালো জিনিস কিন্তু এটা, বিশেষ করে ওপরের পয়েন্টটা নোট করে রাখো, দুটো যে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স কেন ইন্টারফেয়ার করতে পারে না। র্যান্ডম ফেজ চেঞ্জ, কত সময়ের মধ্যে ফেজ চেঞ্জ হয়, 10⁻⁻10 সেকেন্ড, ভেরি ফাস্ট। তো ইয়ং কি সলিউশন করলেন, একটা সোর্স থেকেই দুটো সোর্স বানালেন স্লিটের মাধ্যমে, ওই দুটো সোর্স কোহেরেন্ট হয়ে গেল। ক্লিয়ার হলো? ভেরি গুড। ওই প্রফেশনাল টিউটর হিসাবে আমাকে স্বীকৃতি দেওয়া হলো, তুই পোস্ট করেছিলাম একটা ছবি, একটা অল ইন্ডিয়া অর্গানাইজেশন, ওরা জেনেছে আমাকে বললো স্যার আসুন, খাওয়ালো, একটা ব্যাগ দিল, সার্টিফিকেট দিল, ঠিক মজা আয়া। হ্যাঁ, নর্মাল যেরকম ভাত ভাত ভেজ টেজ, আরে বাগুইহাটিতে না, ওটা হয়েছে হচ্ছে ওই বেলঘড়িয়া এক্সপ্রেসের ওখানে একটা ফাউন্ডেশন ছিল। চলে হ্যাঁ, এগোই এগোই। ডায়াগ্রামস, এই যে নর্মাল লাইটই ইউজ করা হয়েছে, ইয়ং করেছিলেন, তার থেকে লাইট বেরিয়ে দেখ কোথায় যাচ্ছে, লাইটটা বেরিয়ে দুটো স্লিটের মধ্যে পড়ছে, স্লিটটা কোহেরেন্ট হয়ে যাচ্ছে, কোহেরেন্ট 1 কোহেরেন্ট 2, ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হচ্ছে। ইন্টারফারেন্স প্যাটার্নের সব থেকে বড় বেনিফিট হচ্ছে ফ্রিঞ্জ গুলো সমান উইডথের হয়, সমান উইডথের হয়, ইয়াস, সেম উইডথ সবার হয়, ডার্ক ব্রাইট সবার সেম উইডথ, বুঝলে, নো ডিসক্রিমিনেশন। কিন্তু ডিফ্র্যাকশনে সেন্ট্রালটাই ব্রাইট হয়ে ডিসক্রিমিনেট করে দেয়। আর দেখো ডায়াগ্রাম, এই যে ইন্টারফারেন্স প্যাটার্নের একটা সুন্দর ডায়াগ্রাম দেওয়া আছে ডাবল সিট এক্সপেরিমেন্টের। ফ্রিঞ্জের যে সেপারেশনটা সেটা হবে সুন্দর হয়, ইকুয়ালি স্পেসড, দুটো ফ্রিঞ্জ একদম ভদ্রলোক ভাই, পুরো জাপানিজ, একদম ভদ্রভাবে লাইনে দাঁড়ায়, বুঝলে, আমাদের মতো নয় দাদা পেছন থেকে কেউ এসে ঢুকে গেল, হয় না, তোরাও করিস, হ্যাঁ তোরাও করিস, এক্স্যাক্টলি লাইক দ্যাট, একদম এটা নিরেট ভদ্র, ইকুয়ালি স্পেসড প্যাটার্ন হয়। ডিফ্র্যাকশনটা হচ্ছে আমাদের মতো, ইন্ডিয়ানদের মতো বেসিক্যালি, ঠিক আছে। চলো আমি আগে যাব, হয় না, পুজো দিতে গিয়েও লোকে করে দেখবি, আচ্ছা দক্ষিণেশ্বরে দেখবি প্রচুর করে এটা, আচ্ছা, তাও আমার হয়তো মনে হলো যে তাহলে হয়তো ওর একটু বেশি চাওয়া পাওয়া আছে, হ্যাঁ ভগবান মনে হয় ওর পক্ষে একটু বেশি দেখে, আমাদের কম দেখে, ঠিক আছে চাই লেঙ্গে, হ্যাঁ ভিআইপি লাইন, তাই তো, ভিআইপি লাইনেও মারপিট হয়, বোঝো ভাই, স্পেশাল ভিআইপি, আচ্ছা আলাদাই চলছে, আলাদাই চলছে, আলাদাই চলছে, যাই হোক চলো এগোই এগোই। চলো ফ্রিঞ্জ পজিশন, স্লিট সেপারেশন মনে আছে তো, স্লিটের গ্যাপটা ডি নেওয়া হয়েছিল, ডায়াগ্রামটা মনে করতে হবে, দুটো স্লিটের গ্যাপটা ডি নেওয়া হয়েছিল, এটা স্ক্রিন ছিল,
ক্যাপিটাল ডি, তাই বলা হচ্ছে, হ্যাঁ, স্ক্রিন ডিস্টেন্স ক্যাপিটাল ডি, লাইটের ওয়েভলেন্থ ল্যামডা, এইভাবে আমরা করেছিলাম। পি পয়েন্টে ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন তৈরি করা হয়েছিল, ইজন্ট ইট? এই পয়েন্টটা সি, সেন্ট্রাল ছিল সি। আচ্ছা, এটা নিশ্চয়ই মনে আছে, ব্রাইট ফ্রিঞ্জ, এগুলো তো মনে রাখতেই হবে, এগুলো না মনে রাখলে মহা পাপ হবে, লিখে রাখো। ব্রাইট ফ্রিঞ্জের পজিশন সেন্ট্রাল থেকে মেজার করা, সেন্ট্রাল থেকে সি থেকে কত হাইটে ব্রাইট ফ্রিঞ্জ আসছে সেটার পজিশন, বা ডার্ক ফ্রিঞ্জ আসছে তার পজিশন, এন্ড ফ্রিঞ্জের পজিশন, মনে আছে তো? পজিশন অফ, এরকম লিখে রাখো, এন্ড ব্রাইট ফ্রিঞ্জ, এন্ড ব্রাইট ফ্রিঞ্জের পজিশন, আর এটা পজিশন অফ এন্ড ডার্ক ফ্রিঞ্জ, এন্ড ডার্ক ফ্রিঞ্জের পজিশন। এটা তো বলাই হলো, ফ্রিঞ্জেস আর ইকুয়ালি স্পেসড। ঠিক আছে, চলবে, একই ফর্মুলা, এন ল্যামডা ডি বাই ডি এন প্লাস হাফ। ঠিক আছে, ফাইন, চল। আচ্ছা, ফ্রিঞ্জ উইথ কোথায় গেল? যা, ফ্রিঞ্জ উইথ তাহলে এখানে টাইপ স্লাইডটা হয়তো মিসিং হয়ে গেছে, এবার পরে চলে গেছে, ডিফ্র্যাকশন শুরু হচ্ছে, অ্যাড করে দিই তাহলে। এটা তো ছিল পজিশন, তাই তো? এখান থেকে আমরা ফ্রিঞ্জ উইথ বের করতে পারি, এটা একবার মনে করে নাও, ফ্রিঞ্জ উইথ মনে করতে পারি, বিটা ডার্ক, বিটা ব্রাইট, বুঝলে? সবকটাই হচ্ছে এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন। 11 নম্বর ফ্রিঞ্জ, 12 নম্বর ফ্রিঞ্জ, মাঝখানে গ্যাপটা করলেই তো পেয়ে যাবো। খেয়াল রাখবে কিন্তু, 11 নম্বর ডার্ক, 12 নম্বর ডার্ক মাইনাস করলে মাঝের মানে 11 নম্বর ব্রাইট পাবো, 11-12 মাঝে ডার্ক পাবো না, ব্রাইট পাবো। কত নম্বর ব্রাইট? 11 নম্বর ব্রাইট পাবো, গ্যাপটা। এটা এই দুটো মাইনাস করলে আমাদের বলো কি আসবে? ডি ল্যামডা বাই ডি, এটাই এসেছিল না? এটাই এসেছিল, ডি ল্যামডা বাই ডি। এটা হচ্ছে, এ দেখো, এটা একটু মাথায় রেখো, এটা নালে খুব মেন্সেও কয়েকটা কোশ্চেনে দেখলাম কনফিউজ করছে। এটা ডি থাকলে বিটা হচ্ছে ডি ল্যামডা বাই ডি, বুঝলে? স্লিট উইথটা, বাকি তো ক্যাপিটাল ডি তো রয়েছে। যদি এটা চেঞ্জ করে দেয় না, একটু ধ্যান রাখতে হবে, একটু চোখ কান খোলা রাখতে হবে, বাবা মা বলে না। এইখানে কিন্তু বিটা ডি ল্যামডা বাই 2d হয়ে যাবে, ইয়াদ রাখিও। স্লিটের গ্যাপটা ম্যাটার করছে, এক্স্যাক্টলি, ওটা একটু খেয়াল করে, কিন্তু অনেকে 2d থাকলেও ডি ভুল হয়ে যায়। এই ডিটা ইউজ করেছি কারণ স্লিটের গ্যাপটা ডি আছে বলে। 3d যদি দিয়ে দিয়ে দেয় তাহলে 3d বসবে, যতটা গ্যাপ সেটাই বসবে, মানে নিচে হচ্ছে গ্যাপ। গ্যাপ বিটুইন স্লিটস, ঠিক আছে? এখান থেকে বেশ কিছু দরকারি ইনফরমেশন পাওয়া যায়, খেয়াল করবে। এদের সাথে তো প্রপোর্শনাল, ক্যাপিটাল ডি এর সাথে স্মল ডি এর সাথে, দ্যাট ইজ ফাইন, ওরা তো আশা করি বুঝতে পারবে। ল্যামডার সাথে কিন্তু বড় ইন্টারেস্টিং ব্যাপার, এগুলো একটু ভালো করে নোট করে রাখবে। বিটা প্রপোর্শনাল টু ল্যামডা, তাহলে যার ল্যামডা বেশি তার বিটা বড়, তাহলে ল্যামডা রেড বেশি, তার মানে বিটা রেড কিন্তু বেশি হবে, মানে লালের ফ্রিঞ্জ উইথ কিন্তু বড় হবে, চওড়া হবে, লাল আলো ফেললে। ঠিক আছে, শুধু লাল আলো ফেললে, মনোক্রোমেটিক আলো ফেলতে হয়, একটা ওয়েভলেন্থে লাইট ফেলতে হয়। মাল্টিপল ফেললে সেই কোশ্চেনটাও দেখবে নোটসে আছে। ওটা বল, ওটা তো স্ক্যাটারিং এর জন্য, ওটা আলাদা জিনিস, ওটা স্ক্যাটারিং, ওটা তো রে অপটিক্স। যেটা বলছিলাম যে সাদা আলো যদি ইয়ং ডাবল সিটে ফেলা হয় তার জন্য কি হতে পারে, ওটাও নোটসে আছে, আছে ভাই।
কালারফুল ফ্রিঞ্জ তৈরি হবে, সেন্ট্রালটা সাদা হবে, তারপরে কালারফুল হবে, বুঝলে? এবার স্যার সেন্ট্রালের পাশে, সেন্ট্রালটা সাদা হবে, সেন্ট্রালের পাশে স্যার কোন কালারটা থাকবে, রেড না ভায়োলেট, সেটা এটা বলবে। দেখো ল্যামডা যার বেশি এক্স তার বেশি, তাহলে সেন্ট্রালের পাশে ভায়োলেট থাকবে, ল্যামডার রেডের ল্যামডা বেশি, ওপরে চলে যাবে, সেন্ট্রাল থেকে দূরে চলে যাবে। কোশ্চেনটা আছে, 4টে পয়েন্টসে দেওয়া আছে। কি মাহেক আছে তো, দেখেছিস? হোয়াইট লাইট দিলে ইন্টারফারেন্স প্যাটার্ন কি হবে, याद है? চল, অনার মনে আছে? নোটসে ছিল, লেকচার 4-এ মনে হয় যেখানে কোয়েশ্চেন ডিসকাশন ছিল সেখানে আছে, কোথাও একটা আছে। যদি নোটস বানিয়ে থাকিস চেক কর একবার, যদি নোটস বানিয়ে থাকিস। নোটস যে বানিয়েছে, আমি তো অ্যাসিওর করছি, নোটস যে বানিয়েছে তার কোনো এক্সামই টাফ লাগবে না, পারফেক্ট। ওখানে তো সবই আছে, নিজে খেটে পড়ে লিখে বানিয়েছিস, তোর মনে হবে না যে কোয়েশ্চেন টাফ এসছে, মনেও পড়বে বেশি, ফর্মুলা বাকিদের থেকে মনে পড়বে বেশি। তো যে নোটস বানাবে তার অ্যাবাভ 85% পাওয়ার চান্স অনেক বেশি, আর সিলেকশন হওয়ারও চান্স বেশি। একদম স্ট্রিক্টলি মাথায় রাখিস সুস্মিতা, সিলেকশন প্রপোর্শনাল টু নোটস, রয়ন্স ইকুয়েশন। নোটসে যা কোয়েশ্চেন রয়েছে না, রিভিশনে এত দেয়া রয়েছে, এগুলো করার পরেও তো আরামসে প্রিপারেশন হয়ে যাবে। প্র্যাকটিস করতে ডেফিনেটলি ভালো। মেকিং নোটস, নোটস তো বানাতেই হবে, বুঝলি সুস্মিতা? এটা খেয়াল রাখিস, তোর জন্য এটা বেশি দরকার। যদি করে রাখিস, এবং শুধু বানানো মানে এরকম নয় যে পাশে গান চলছে কাঁটা লাগা তুমি নোটস বানাচ্ছ, না ভাই, দিলসে পড়ে পড়ে, একদম দিলসে। ওটা তো ডেফিনেটলি, এটা আর কি বলবো, স্টুডেন্ট যদি যদি এই বয়সে এসে গান শুনে নোটস বানাও, তাহলে ভাই ছোড় দো পড়াই, পড়াই ছোড় দিয়ে পড়ার দোকান দাও, ইটস ভেরি প্রফিটেবল। হ্যাঁ, তো তাই না, ওরকম লাইক ব্যাপার আর কি, ওরকম ব্যাপার। যদি দিলসে ভালো করে পড়ে পড়ে নোটস বানাও, সব তৈরি হয়ে যাবে, বুঝলি? আচ্ছা, আরে কি ভাবছিলাম, হ্যাঁ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স টানতে পারি এইখানে। যদি মনে থাকে কস ইজ ইকুয়েশন, রে অপটিক্সে ছিল মিউ আর ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল। আমি বলেছিলাম অ্যাকচুয়ালি মিউ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা স্কোয়ার হয়, মিউ ইকুয়ালস ল্যামডা স্কোয়ার, কিন্তু আমরা তর্কের খাতিরে 1 বাই ল্যামডা করে লিখি, তাহলে সেই অ্যাসপেক্টে চিন্তা করো, অ্যাকচুয়ালি লেখা উচিত 1 বাই ল্যামডা স্কোয়ার, আর সিম্পলিসিটির জন্য চলে। তাহলে খেয়াল করো, ল্যামডা যদি এখানে চেঞ্জ করো, এক্সচেঞ্জ করো, ল্যামডা প্রপোর্শনাল টু 1 বাই মিউ, ওখানে বসাও, তাহলে বিটা প্রপোর্শনাল টু 1 বাই মিউ। দেখবে এই কোশ্চেনটা নোটসে আছে, লেকচার 1-এই আছে। জলে ডোবালে মিউ বেড়ে যাবে, বিটা কমে যাবে, ফ্রিঞ্জ উইডথ কমে যাবে, ছোট ছোট ফ্রিঞ্জ হয়ে যাবে, ফ্রিঞ্জে কালো সাদা প্যাটার্নটা ছোট ছোট হয়ে যাবে, সরু সরু শুরু হয়ে যাবে, ফ্রিঞ্জ উইডথ ডিক্রিজ করবে। এই দুটো জিনিস কিন্তু লিখে রাখো, কোশ্চেন পাবে এখান থেকে কোশ্চেন পাবে। এগোই, বল রে। 90% ইন বোর্ডস, সব এটার উপর নির্ভর করছে। গেলাম, বাকিরা ডান। ডিস্ট্রিবিউশন কার্ভটা মনে আছে তো, এরকম করেছিল মনে কর, এটা অ্যামপ্লিটিউড বলতে পারিস, ফাই বলতে পারিস, বা ডেল বলতে পারিস। এটা আই ম্যাক্স, আই মিন তো জিরো, সাস্টেন ইন্টারফারেন্স বলছি। কস আছে না, তাহলে কস করে গ্রাফ এরকম হয়, কিন্তু নেগেটিভে নামবে না, কারণ স্কোয়ার চলে আসছে। এটা ইন্টেন্সিটি কার্ভ,
I max 4 I naught, বুঝলি? আর I mean এই জায়গাতে আছে, দেখ I mean 0 বলতে পারবি, রাইট? তাহলে এই ম্যাক্স গুলোতেই ব্রাইট ফ্রিঞ্জ গুলো পাবি, এইখানে এখানে ব্রাইট ফ্রিঞ্জ গুলো পাবি, এইখানে এখানে ডার্ক ফ্রিঞ্জ গুলো পাবি মিনিমাতে, ইন্টেন্সিটির মিনিমাতে, চলবে? ইন্টেন্সিটির ফর্মুলা 4I naught cos স্কয়ার 5/2, cos 1 হবে, ম্যাক্স হয়ে গেলে 4I naught, cos 0 হলে মিনিমাম, I মিনিমাম, বুঝলে কিনা? ম্যাক্স কখন হবে? cos ম্যাক্স হলে, cos ম্যাক্স কত? 1 এ হয়, কারেক্ট। এগোই, ডান সবার? ইন্টারফারেন্স মনে করে দেখ, এতটুকুই ডিসকাশন ছিল। চল ডিফ্র্যাকশন হেডিং কর, ডিফ্র্যাকশন। এরপরে ছোট লেকচার আছে, ডিফ্র্যাকশন বলেছেন, ছোট ছোট একদম ইজিলি হয়ে যাবে, দেখ আরামসে হয়ে যাবে। কি বলছে বল বল। ও ইন্টেন্সিটির মেন ফর্মুলা, ওটা একটু দেখে নিস, ওটা হচ্ছে ওটা লাইটের জন্য, ওটা যে কোনো ইন্টেন্সিটির মেন ফর্মুলা, না পার্টিকুলারলি ওয়েভের ইন্টেন্সিটির মেন ফর্মুলা। এটা হচ্ছে 4I naught cos স্কয়ার সাস্টেন ইন্টারফারেন্সের মেন ফর্মুলা, ইন্টেন্সিটি। আবার I1 I2 দিয়ে যে কোনো ইন্টারফারেন্স, কোহেরেন্ট হোক নন কোহেরেন্ট হোক, মানে সাস্টেন হোক নন সাস্টেন হোক, দুজনের জন্য। আর যেটা 2π দিয়ে বলছিস, ওটা যে কোনো বিশ্বব্রহ্মাণ্ডের যে কোনো ইন্টেন্সিটির ফর্মুলা, চলবে? ওটাও মনে রাখিস। কি বলছে? সাইজ অফ অ্যাপারচার, ডিফ্র্যাকশন মানে বেঁকে যাওয়া, লাইটের বেন্ডিং, তাই তো? বেন্ডিং অফ লাইট, কার্ভেচারে বেঁকে যাওয়া, মানে লাইট এসে এরকম বেঁকে যাবে, এটাই ডিফ্র্যাকশন। নোটিসেবল যখন সাইজ অফ অ্যাপারচার ইজ কম্পারেবল টু দ্য ওয়েভলেন্থ অফ লাইট, এই যে ডি প্রপোর্শনাল টু বা অলমোস্ট সেম ল্যামডা হলে তখনই ডিফ্র্যাকশন হবে, ঠিক আছে? আর যদি স্যার লেস হয়, ডি যদি স্যার কম হয়, ল্যামডা বড় হয়, ভয়ানক ডিফ্র্যাকশন হবে, বিশাল ডিফ্র্যাকশন হবে। এটা একটা মিনিমাম কন্ডিশন। ডি লেস দ্যান ল্যামডা, ল্যামডা ছোট, সরি ল্যামডা বড়, ডি ছোট, তো লাইটকে তো ঘুরে যেতে হবে না, যে কোন দিক দিয়ে যাবো, বেঁকে যাই, বাঁকতে হবে, ভয়ানক ডিফ্র্যাকশন হবে। এই ডিফ্র্যাকশনই একমাত্র কনফার্ম করে যে ভাই ওয়েভ নেচার রিয়েলি এক্সিস্ট করে। ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন বলবো না, ইন্টারফারেন্স আর ডিফ্র্যাকশন দুজনেই কনফার্ম করে ওয়েভ নেচার অফ লাইট, ঠিক আছে? আইনস্টাইন হচ্ছে পার্টিকেল নেচার নিয়ে, লাইটের পার্টিকেল নেচার। ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন তিনটেই বোঝায়, কিন্তু এটা লিখে রাখবি, এটা হাইগেন্স প্রিন্সিপাল, এটা একটা অনেকের অজানা থাকে। অ্যাপ্লিকেবল, হাইগেন্স কার কার জন্য অ্যাপ্লিকেবল? ইন্টারফেয়ারেন্স আর ডিফ্র্যাকশন, কিন্তু খেয়াল করে, হ্যাঁ, পোলারাইজেশনে কিন্তু অ্যাপ্লিকেবল নয়, কিন্তু ওয়েভ নেচার তিনটেই, ওয়েভ নেচার, ইন্টারফেয়ারেন্স, ডিফ্র্যাকশন আর পোলা। পোলা তো নয়, সে তো আগুনেরই গোলা, পোলা। খেয়াল করবি কিন্তু ওয়েভ নেচার তিনটেই, কিন্তু হাইগেন্স থিওরি পোলারাইজেশন ডেসক্রাইব করতে পারে না, পোলারাইজেশন ডেসক্রাইব হয় ম্যাক্সওয়েল থিওরি, কারেক্ট। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ডেসক্রাইবড বাই ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, এটা কিন্তু একটা বেসিক নলেজ থাকা দরকার। তাহলে পোলারাইজেশন যদি কোথাও লিখিস ফ্রম হাইগেন্স প্রিন্সিপাল, টিচার চাইলে তোমার লেখাটা মিমসও বানিয়ে দিতে পারে, কারণ পোলারাইজেশন হাইগেন্স প্রিন্সিপাল কাজেই লাগে না, ইউজই করা যায় না, কারণ ওখানে ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন হয়। মনে কর পোলারাইজেশনে ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন, হাইগেন্সের সময় ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টই ছিল না, কনসেপ্ট তো এসছে কুলম্বস আসার পরে। হাইগেন্স তো 1670 নিউটনের সময়, কুলম্বস তো 1800 এর অনেক পরে, 150-200 বছর পরে। ম্যাক্সওয়েল তো তারও পরে, ম্যাক্সওয়েল তো মডার্ন সায়েন্টিস্ট। ক্লিয়ার সবার? এবার তোদের ভয়েস আসতে যাচ্ছে কেন? ফাটি আমি পড়াচ্ছি, তোরা বাড়িতে চুপচাপ বসে শুনছিস, নাকি আমার এখানে আসতে হয়েছে? চলো
এটা পড়ে নাও, এটা তো আর কি বলবো ডেফিনেশন। বেন্ডিং অ্যান্ড স্প্রেডিং অফ লাইট ওয়েভস when যে পাস থ্রু আ ন্যারো অ্যাপারচার, একদম সরু অ্যাপারচার দিয়ে যাবে তখন যে বেন্ডিংটা হবে, বেঁকে যাবে ভাই, বেঁকে যাবে, বা অ্যারাউন্ড দ্য অবস্টাকেল যে বেঁকে যাবে। আমি ব্লেটের এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম, ব্লেটের পাশ দিয়ে লাইট চলে যাওয়া, লেকচার 1 রয়েছে ডিফ্র্যাকশনে, ব্লেডের ছবি এঁকেছিলাম, ব্লেডের পাশ দিয়ে লাইট বেঁকে যাওয়া, ডিফ্র্যাকশন। এই যে নর্মাল রিফ্লেকশন, এটা ডিফ্র্যাকশন। বেন্ডিং এইভাবে দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি ওয়েভ ফরম্যাটে লাইটের হয়। বেঁকে যাওয়া মানে অ্যাকচুয়ালি ওয়েভ বাঁকে, রে কিন্তু বাঁকতে পারে না, রে কি করে বাঁকবে? ও যে এইভাবে বেঁকে যাচ্ছে, এটা কে বাঁকতে পারবে? ওয়েভ বাঁকতে পারবে। রে মানে তো সোজা, তো রে মানেই তো স্ট্রেট লাইন, চলবে? গুড। ফ্রেনেল হয়, তাই তো? ফ্রেনেল হয়, আমাদের সিলেবাসে নেই। ফ্রনপার হয়, ফ্রনপার মনে আছে নিশ্চয়ই, ঠিক আছে। ফ্রেনেল হচ্ছে ফাইনাইট ডিস্টেন্সের জন্য, এটা কিন্তু আসে ডিফারেন্সটা। সোর্স স্ক্রিন ফাইনাইটে, আর এখানে সোর্স স্ক্রিন ইনফিনিটিতে, এটা ভালোভাবে লিখে রাখবি। ফ্রেনেলটা আমাদের ইজি হয় বোঝা ইনফাইনাইট ডিস্টেন্সে, লাইট আসছে ইনফিনিটি থেকে, ফ্রনপারটা কারেক্ট, ফ্রনপার, ঠিক আছে। এখানে মনে রাখতে হবে, এটা কোশ্চেন আসতে পারে, এখানে ওয়েভ ফ্রন্ট স্পেরিক্যাল হয়, ফাইনাইট পয়েন্ট সোর্স নেওয়া হয়, এখানে অনেক দূর থেকে আসে, তো আমরা ওয়েভ ফ্রন্ট বা রেজ গুলো প্যারালাল নিই। আর এখানে লেন্স ইউজ করা দরকার, ইনফিনিটি থেকে আসছে না, তো ফোকাস করাতে হবে, যার জন্য লেন্স দরকার। ফ্রেনেলে কিন্তু লেন্স সবসময় লাগে না, লাগেই না। ফ্রেনেলে রেল লেন্স লাগে না, ফ্রেনেলে লাগে হচ্ছে জোন প্লেট বলে একটা সিস্টেম, ডিভাইস, একটা জোন প্লেট। এই বেসিকটা একটু লিখে রাখবে। ফ্রেনেল ফাইনাইট ডিস্টেন্স, ওয়েভ ফ্রন্ট স্পেরিক্যাল, ফ্রনপার ইনফিনিটি, রে হবে প্যারালাল, তাহলে ওয়েভ ফ্রন্ট কেমন হবে বল? ওয়েভ ফ্রন্ট কেমন হবে ফ্রনপারে? এ বলে কিছু নেই, প্লেন। ইনফিনিটি থেকে আসছে, তাহলে প্লেন ওয়েভ ফ্রন্ট হবে, প্লেন ওয়েভ ফ্রন্ট হবে, আর ওর হচ্ছে স্পেরিক্যাল নিয়ে আমরা, স্পেরিক্যালও নেওয়া হয়, সিলিন্ড্রিক্যালও নেওয়া হয়, স্পেরিক্যাল ইজ ইজি টু ডিসক্রাইব। হয়েছে? ডান। এগোই, বল রে, চল চল ফার্স্ট এগোই, চল। ফ্রনপার ডিফ্র্যাকশন সিঙ্গেল স্লিট, আমাদের শুধু সিঙ্গেল স্লিট আছে। ফ্রনপারে অনেক ডিফ্র্যাকশন হয়, সিঙ্গেল স্লিট, ডাবল স্লিট, মাল্টিপল স্লিট। সিঙ্গেল স্লিট আছে, মোনোক্রোমাটিক সোর্স নিবি, ল্যামডা ফিক্সড, কনভেক্স লেন্স নিবি, একটা ন্যারো স্লিট নিবি, স্ক্রিন রাখবি লেন্সের ফোকাল প্লেনে। ডায়াগ্রাম নেই কোন, ডায়াগ্রাম দেওয়া হয়নি, এটা আমি অ্যাড করে দিচ্ছি, চল তাহলে মনে পড়ে যাবে তোদের। ফ্রনপার সেটআপের ডায়াগ্রামটা একবার মনে করে নে। এটা একটা স্লিট ছিল, বেশ বড় করে জুম করে দেখানো হচ্ছে, একটাই স্লিট। এখানে একটা ওয়েভ ফ্রন্ট আসছে, বুঝলি বিশ্বদীপ, এটা একটা ওয়েভ ফ্রন্ট, এগুলো রে, এটা একটা ওয়েভ ফ্রন্ট আছে এবি, স্লিটটার নামই দিলাম দুটো এন্ডের S1 S2, কারেক্ট। এখানে একটা লেন্স মতো আছে ক্লোজ টু দা স্লিট, এখানে আছে স্ক্রিন, এটা মোটামুটি একটা মিডল পয়েন্ট নিয়ে নে, এটা সি সেন্ট্রাল, এটা ও, ঠিক আছে। লাইটের ডিফ্র্যাকশন কিভাবে হয়, এটা লেন্সের অ্যাপারচার, লেন্সের অ্যাপারচার, ঠিক আছে। এটা হরাইজন্টাল লাইন, এটা একটা হরাইজন্টাল লাইন, ধরে নে কোথাও একটা চেক করবি, ধরে এখানে চেক করবি পি পয়েন্টে, হ্যাঁ এগুলো অনেক বড় করে দেখানো হয়েছে ভাই, এত বড় হয় না, স্লিট এত চওড়া, কিন্তু ছোট এইটুখানি, হ্যাঁ আচ্ছা। লেন্সে গেলে এরকম প্যারালাল যাবে, যেহেতু প্লেন ওয়েভ ফ্রন্ট আছে, সব প্যারালাল যাবে লাইক দিস, ফার্স্ট রে গুলো বেরোবে সব প্যারালাল, লেন্সে পড়লো, পড়ে এবার সবাই পি পয়েন্টে যাবে, একটু বাঁকবে, ওরকম ভাবে একটু বাঁকিয়ে করতে হবে, এইভাবে পি পয়েন্টে গেল, বুঝতে পারলি? তাহলে সেন্ট্রাল থেকে, হ্যাঁ তাই তো করালো, মিট করালো তো, এটা হচ্ছে এক্স এন। এবার এইখানে যে প্যাটার্নটা তৈরি হয় লুকস লাইক দিস, যে প্যাটার্নটা হয় সেন্ট্রালে একদম ভয়ানক ভাবে ব্রাইট আসে, তারপরে ইভেন্চুয়ালি কমতে থাকে, ইন্টারফারেন্সের মতো ইকুয়াল আসে না, ফ্রিঞ্জ উইথ ইকুয়াল হয় না,
চেঞ্জ হয়, কারণ সেন্ট্রালটার ফ্রিঞ্জ উইথটাই অনেকটা বড়। কারেক্ট, বলবে পাক্কা? আচ্ছা, এই যে ডিস্টেন্সটা স্ক্রিন থেকে, এই ডিস্টেন্সটা লেন্সের ফোকাল লেন্থের সেম হয়, সেম হয়। ওই জন্য যদি কথাগুলো শুনে থাকিস, যেটা বললাম একটু আগে, যদি শুনে থাকিস, আমি একটু আগে বললাম লেন্সটা কোথায় রাখতে, শুনিসনি? क्या बताए ভাইয়া, কে পারবে? আমি বলতে বলতে বললাম লেন্সটা কোথায় বসাতে। বল অহনা। হুম, ছবি আঁকার সময় বললাম, মন দিয়ে শুনছিস না, কি বলবো ভাই। ক্লোজ টু দা স্লিট, এক্স্যাক্টলি, স্লিটের কাছে রাখতে হবে, তাহলে ডি আর এফ টা সেম হবে, ঠিক আছে? এই লেন্সটাকে ক্লোজ টু দা স্লিট রাখতে হয় যাতে ডি আর এফ টা চেঞ্জ হয়, সরি সেম হয়, বুঝলা? ডি মানে ডিস্টেন্স, তো স্লিট আর স্ক্রিনের ডিস্টেন্স তো আগেও ছিল, ইন্টারফারেন্সও ছিল, কিন্তু লেন্সটা ইনক্লুড হবে, লেন্সটার কাছে রাখতে হবে, ওর কাছে রাখলে প্রবলেম হয়, এটা আবছা আসে, ব্লার আসে, এর সামনে রাখতে হবে, স্লিটের কাছে রাখতে হবে, বুঝলে? क्या करता है तुम लोग तो। এগোই চলো। অবজারভেশন তো দেখতেই পেলি, কি পেলাম আমরা বল, সেন্ট্রালটা ব্রাইট আসলো, বোথ সাইড অল্টারনেট ডার্ক অ্যান্ড ফেইন্ট ব্রাইট ফ্রিঞ্জেস, ফেইন্ট মানে আস্তে আস্তে কমে যাচ্ছে, ফেইন্ট বলে না, ফেইন্ট হয়ে যাচ্ছে, আবছা হয়ে যাচ্ছে। সেন্ট্রাল ম্যাক্সিমা ব্রাইটেস্ট আর ওয়াইডেস্ট, এটা দরকারি ইনফরমেশন। সেন্ট্রালটা ভাই সব থেকে চকচক করছে আর থেকে চওড়া আছে, ওটা নোট করে রাখতে পারিস। বাকিগুলো ফেইন্ট হয়ে যাচ্ছে, ব্রাইটনেস কমে যাচ্ছে, ইন্টেন্সিটি কমে যাচ্ছে, কিন্তু ইন্টারফারেন্সে যেমন কোনো সেন্ট্রাল ব্রাইট হওয়ার, সেন্ট্রালটাই সবকিছু না, সেন্ট্রাল ডার্কও আসতে পারে, এখানে নাই ভাই, সেন্ট্রাল ব্রাইট আসবে, ওয়াইড আসবে। চলবে সবার, এগোই চল। ফর্মুলা নোট করবে তো, শুধু ফর্মুলা জানলেই হবে, কোনো ডেরিভেশন নেই তো। মিনিমাল কন্ডিশন, ডিফ্র্যাকশন মিনিমাল কন্ডিশন, তো মনে রাখাও খুব সোজা, ইন্টারফারেন্সের ম্যাক্স, ডিফ্র্যাকশনের মিন, আরে এটাই হচ্ছে পাথ ডিফারেন্স, ডেল ডেল, এটাই ডেল, এটাই ডেল, ডেল বলে লিখে থাক, এটাই ডেল, এ সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যাম্ডা। থিটা হচ্ছে ডিফ্র্যাকশন অ্যাঙ্গেল, এই যে এই অ্যাঙ্গেল যেটা ছবিটাই করলাম, এই যে এই অ্যাঙ্গেল গুলো থিটা, এগুলো থিটা, ডিফ্র্যাকশন অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেলে লাইট বাঁকছে, নোট করে নেবে, এটা ডেল। এটা ডার্কের জন্য, ওই জন্য এন ইকুয়ালস টু 1 নেওয়া চলেছে, বুঝলে? ডার্কের N1 মানে সেন্ট্রাল ব্রাইটের পাশে, এখানে এখানে N0 হচ্ছে প্রথমটা, বুঝলে? তারপরে N1 মানে, মানে খেয়াল করবে এই যে প্যাটার্নটা আসলো না, হ্যাঁ, এইটা হচ্ছে N1, ওয়ানটা কিন্তু সেন্ট্রালটা নয়, একটু মাথায় রেখো, ঠিক আছে? ফার্স্ট যে ব্রাইটটা হয়, অকার বিটুইন টু সাকসেসিভ মিনিমা, দুটো মিনিমার মাঝে তৈরি হবে, মাছ লেস ইন্টেন্স, ইন্টেন্সিটি কম হয়, দেখাই যাচ্ছে ওখানে। কন্ডিশন কি ডেল, এটাই ডেলের ফর্মুলা, খেয়াল কর, এটা হচ্ছে ম্যাক্সের ফর্মুলা, মনে আছে? ইন্টারফারেন্সে চেক কর, এটা মিনের জন্য পেয়েছিস, উল্টো না, উল্টো, ঠিক আছে? কোন পজিশনে আছে, এক্সেনটা লাগে না, লাগে না, কিন্তু তাও দেখবি নোটসে দেওয়া রয়েছে ডিফ্র্যাকশনের, এক্সেন হচ্ছে আমাদের এর লাগে, ইন্টারফারেন্সে এক্সেন লাগে, খেয়াল করবি এক্সেন কোন পজিশনে আছে, কিন্তু দেখিয়ে দিতে হয় একবার নোটসে, ডিফ্র্যাকশনের নোটসে আমি এক্সেনটা দেখিয়ে দিয়েছি, মানে ফর্মুলাটা লিখিয়ে দিয়েছি। ওয়ানে ছিল তো, টুতে ছিল। ডিফ্র্যাকশন সিঙ্গেল স্লিট, এখানেই পাবো, এটা না,
এটা তো ফ্রেনেলটা হালকা বুঝিয়েছিলাম। তাহলে একই ছিল। ডিফ্র্যাকশনে এক্সেন এর ফর্ম, এই তুই 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 তো 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 এই যে এই যে এই যে স্টার দিয়ে লেখা আছে, দেখ কোশ্চেনটা করে দেখ। লিনিয়ার ডিস্টেন্স বিটুইন সেন্ট্রাল অ্যান্ড এন্ড ম্যাক্সিমা, এটা হেডিং করে লিখে রাখ। ও সরি, মিনিমা। এন্ড মিনিমা আর সেন্ট্রালের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা, এটা ডিস্টেন্স লাগে না কিন্তু এটা এখানে করানো ছিল। এনডি ল্যামডা বাই এ, এখানে এটা হচ্ছে স্লিট উইডথ, হ্যাঁ এটা স্লিট উইডথ নেওয়া হয়েছে, হ্যাঁ। আর আমরা রিভিশন নোটে কিন্তু ওটা স্মল ডি নেওয়া আছে, ওটা একটু দেখে বুঝে নিস। এটা কিন্তু কম্পিটিশনের জন্য ভালো কোশ্চেন। nth অর্ডার মিনিমার ডিস্টেন্স, এটা কত দূরে আছে সেন্ট্রাল থেকে। এটা ব্রাইটের জন্য করতে পারিস এই কন্ডিশনটা চেঞ্জ করে, এই যে a sin থিটা ইকুয়ালস টু n প্লাস হাফ ল্যামডা বাই 2, n প্লাস হাফ ল্যামডা, এখানে রিপ্লেস করে দিলে এই যে পরপর ক্যালকুলেশনে xn পেয়ে যাবি, n প্লাস হাফ হয়ে যাবে, ব্রাইটের জন্য করা যাবে। চলবে, হয়ে গেল এটা। তো ম্যাক্সিমা হলো, সেন্ট্রাল তো বলাই হলো, ফার্স্ট দুটো মিনিমার মাঝে লাই করছে। ইয়েস, ব্রাইটেস্ট, কারণ এটা খুব দরকারি কথা, ব্রাইটেস্ট ডিউ টু ম্যাক্সিমাম কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ভেরি ইম্পর্টেন্ট কথা, এটা একদম বাণীর মতো লিখে রাখ। উইথ ডাবল হয় আদার ম্যাক্সিমার থেকে, এটাও ভালো ইনফরমেশন। উইথ দের রেশিও চাই, সেন্ট্রালটা অলমোস্ট ডাবল হয়, বাকি ম্যাক্সিমার থেকে ডাবল হয় অলমোস্ট। ব্রাইটেস্ট কেন বলছে, ইন্টারফারেন্স কেন ঢুকলো, যদি কারোর জানার ইচ্ছা থাকে তাহলে জেনে রাখ। এই যে অ্যাকচুয়ালি ডিফ্র্যাকশন আর ইন্টারফারেন্স একসাথেই ঘটে। সিঙ্গেল স্লিটে শুধু ডিফ্র্যাকশন স্টাডি করা হয়, ডাবল স্লিটে তো ডিফ্র্যাকশন হয়ই, ইন্টারফারেন্স হবে, কারণ ইয়ং ডাবল স্লিট আছে। তো ডাবল স্লিটে যে সেন্ট্রালটা বেরোয় তার ভেতরে কি দেখা যায় জানিস, তার ভেতরে ইন্টারফারেন্স প্যাটার্ন দেখা যায়, লাইক দিস। চমৎকার জিনিস না? হ্যাঁ, এইগুলো হচ্ছে ইন্টারফারেন্স প্যাটার্ন, খেয়াল রাখবে। এই লালটা হচ্ছে ডিফ্র্যাকশন প্যাটার্ন, এটা কোথায় দেখা গেল, সেন্ট্রালের ভেতরে, যেমন 5টা প্যাটার্ন করেছি ইন্টারফারেন্স, ঠিক আছে। তাহলে খেয়াল কর, এই যে আমি ভেতরে 5টা ইন্টারফারেন্স প্যাটার্ন করেছি, 5টা কোন প্যাটার্ন, কনস্ট্রাকটিভ না ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের, বল। ডিস্ট্রাকটিভ কটা কটা আছে বল, মানে এটাই। কনস্ট্রাকটিভ কটা, যে আমি ব্লু কালারের যে ইন্টারফারেন্স প্যাটার্নটা করলাম, আমি একটু আগে চিল্লে বোঝালাম, ইন্টেন্সিটির পিকটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, তাহলে কনস্ট্রাকটিভ। আর যেটা ইন্টেন্সিটির নিচেটা, এই যে আঁকলাম এটা, নিচেটা ডিস্ট্রাকটিভ, তাহলে মিনিমাম ইন্টেন্সিটি। তাহলে এখানে আমি কটা ডিস্ট্রাকটিভ করেছি, কটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করেছি, ইন্টারফারেন্স। 5টা কনস্ট্রাকটিভ বলছে আর 4টে ডিস্ট্রাকটিভ বলছে, সবাই এগ্রি? তোরা বলবি, আমার শেখানো হয়ে গেছে ভাই। কনস্ট্রাকটিভ কটা আছে, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কটা আছে, প্যাটার্ন, হ্যাঁ প্যাটার্ন বা ফ্রিঞ্জ বলতে পারিস, ফ্রিঞ্জ। কনস্ট্রাকটিভ কটা বললি, 5টা, শিওর তো? ভেরি নাইস, 5টা। এটা 1টা 2টো 3টে 4টে 5টা কনস্ট্রাকটিভ, কারেক্ট। কোনটা? কারেক্ট। এটা 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 এখানে চলে যাবে, এটা এরকম নিচে ঠেকবে। 4টে হচ্ছে 6টা কাউন্ট হবে, হ্যাঁ এই দুটো কাউন্ট হবে, তো এই তো মিনিমাম আসছে না, 6টা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এটাও কিন্তু জয়েন্টের কোশ্চেন হতে পারে। সেন্ট্রাল ব্রাইটে
সেন্ট্রাল ব্রাইটে খেয়াল কর কতগুলো ইন্টারফিয়ারেন্স, ম্যাক্সিমা 5টা। আমরা বলছি 7টা করলে ওখানে বেড়ে যেত না আরো একটা। আমরা এখানে ড্র করেছি 5টা, তাহলে ডিস্ট্রাকটিভ এসছে 6টা। আমরা যদি 7টা ড্র করতাম ওখানে 8টা আসতো। ভালো ইনফরমেশন, কিন্তু কাজে লাগবে। তো ওটাই বলছে, তাহলে এই যে ডিফ্র্যাকশন ম্যাক্সিমাটা হলো, এখানে মেন কন্ট্রিবিউশন কে করছে? এই ম্যাক্সিমাতে দেখ, ম্যাক্সিমার পিক গুলো কে ধরে রয়েছে? ধরে রয়েছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এই ইন্টারফারেন্সের দেখ এই পয়েন্টগুলো ডিফ্র্যাকশন ম্যাক্সিমার সাথে লিংক রয়েছে, খেয়াল কর। তাহলে ডিফ্র্যাকশন বা সেন্ট্রাল ম্যাক্সিমার পয়েন্টগুলো ধরে রেখেছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। যেটা কিন্তু নিচে মিশে গেছে, ও তো মিশিয়ে দিচ্ছে। চলবে? ভালো ইনফরমেশন পাওয়া গেল। কিরে, কিছু শিখতে পারলি? ভেরি গুড। এগোই। এটা তো অ্যাঙ্গুলার উইথ, মানে থিটা থিটা থিটা। এই যে তো যেটা তৈরি হচ্ছে না, সেন্ট্রালটা এখানে ছিল, এখান থেকে কতটা অ্যাঙ্গেলে আছে বুঝলি বিষয়টি? এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে? থিটা 1 প্লাস থিটা 2 বলতে পারিস, এটা আসে 2 ল্যামডা বাই পাই। এটাকে বলে অ্যাঙ্গুলার উইথ। লিনিয়ার উইথ কেউ বলতে পারবে? লিনিয়ার উইথ, লিনিয়ার উইথ কি বলবো? কি কি? 2 lambda capital D by small a। क्या बात है, 2 लैम्डा कैपिटल डी बाई स्मॉल ए। वेरी नाइस, ঠিকই বলেছিস। এটাকে আরেকটা কি লিখতে পারবো? 2 lambda small f by a। क्या बात है, কি ব্যাপার, পড়াশোনা করছিস আজকাল? বাহ, শুনে মজা লাগলো তো। সত্যিই পড়ছিস? আরে নাইস, বাহ বাহ বাহ, ভালো লাগে, ভালো লাগে। এরকম পড়লে সত্যিই ভালো লাগে। আমার মনে হয় আমারও পরিশ্রমটা ঠিকঠাক জায়গায় যাচ্ছে। অ্যাঙ্গুলার উইথ ইনটু ফোকাল লেন্থ করলে লিনিয়ার উইথ পাওয়া যায়। এবার এখানে তো কি বলা হলো একটু আগে, ফোকাল লেন্থ আর ডিটা সেম লেখা হলো তো একটু আগে, ডি ইকুয়ালস টু এফ। তো ওটাই, এটা দুটো নোট করে রাখবি, আসবে এটা। তাহলে ওয়েভলেন্থের সাথে প্রপোর্শনাল, স্লিট উইডথের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, এলও থিটাও। লিনিয়ার উইথ কোনটা বলতো? এইটা, এইটা, এই যে এইটা। লেন্থ ওয়াইজ যতটা, সিম্পল জিনিস ভাই, একদম সোজা জিনিস, কিছু নেই 11-12 ফিজিক্সে, ভালোভাবে পড়লেই হবে। এল, ওটা এল। কনসেপচুয়ালি পড়লে দেখবি মজা লাগবে, যে আচ্ছা ঠিকই তো, এল হবে। অ্যাঙ্গেল ইকুয়ালস টু আর্ক বাই রেডিয়াস, সোচকে দেখ, আর্ক এল, রেডিয়াসটা কত? এফ, তো ঠিকই তো আছে। থিটা ইকুয়ালস টু এল বাই এ, তাহলে এল ইকুয়ালস টু থিটা ইন্টু বাকি ডিস্টেন্সটা এফ, তো থিটা ইন্টু এফ ই তো হয়েছে বেসিক্যালি। এল ইকুয়ালস টু কি হয়েছে বুঝলি? থিটা ইন্টু এফ ই তো হয়েছে, ইজন্ট ইট? তো পুরোনো ফর্মুলাই ইউজ হচ্ছে। এগোই, এগোই, নোট করলে? এটা কিন্তু একটা ভালো কোশ্চেন। অ্যাঙ্গুলার উইথ, লিখে রাখ এটা, ইন্ডিপেন্ডেন্ট অফ এফ। এ কিন্তু ফোকাল লেন্থ ডিপেন্ডেন্ট নয়, লিনিয়ার উইথ ফোকাল লেন্থ ডিপেন্ডেন্ট। তো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ফোকাল লেন্থের উপর কেন ডিপেন্ড করবে? মানে নেই না। ডান সবার, এগোই। মাইক লিখছিস? ভেরি গুড, হ্যাঁ স্যার। সাবাস, তো বলাই হলো। ঠিক আছে, সেকেন্ডারি ম্যাক্সিমা গুলো উইক হয়, র্যাপিডলি ডিক্রিজ করে। দেখে না একবার, ওই যে থিটা যেটা এল দেখলি আর কি, যদি ছোট হয় স্লিট উইথটা, ডিটা ছোট, আরো বেশি ডিফ্রাকশন হবে বললাম না। মিনিমাল কন্ডিশন হচ্ছে সেম সেম, ডিফ্রাকশন স্টার্ট হবে। হ্যাঁ, ভয়ানক ডিফ্রাকশন হবে। যদি বড় হয়ে যায়, বড় হলে তো লাইট এমনিই গলে যাবে, কেন বাঁকবে? বাঁকাতে গেলে স্লিটটা ছোট করতে হবে। লার্জার ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ বড় হয়ে গেল,
সেন্ট্রালটা ম্যাক্স হয়ে যাবে। এই যে ল্যামডা বাড়ছে না, এই যে ল্যামডা 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 বাড়লে থিটা বাড়বে না? এটা কি বলতো? থিটা প্রপোর্শনাল টু ল্যামডা, এল প্রপোর্শনাল টু ল্যামডা। বাকি তো এটা উল্টোটা। চলবে? ফাইন, ঠিক আছে, চলো দেখে না, একবার রিভাইজ করে নে। ঠিক আছে তো? যা 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 বলা হলো এটা জিস্ট করে দেওয়া হলো। ডিফ্র্যাকশন, সুপারপজিশন অফ ওয়েভলেটস, সেম ওয়েভ ফ্রন্ট, একই ওয়েভ ফ্রন্ট থাকবে, ঠিক আছে। সেন্ট্রাল ম্যাক্সিমা বের করলি, স্লিট উইথ যদি বেড়ে যায় তাহলে ডিফ্র্যাকশন ইনক্রিজ করবে। স্লিট উইথ, সরি পাপ লাগবে আমার, স্লিট উইথ কমলে ডিফ্র্যাকশন বাড়বে, কমতে হবে, কমতে হবে। এনার্জি পুরোটাই সেন্ট্রালে কনসেন্ট্রেট হয়ে গেছে, আর সিঙ্গেল স্লিটে ইন্টারফারেন্স আসবে না, ভেরি ইম্পর্টেন্ট থিং। যা আসবে ডাবল স্লিটে, ইন্টারফারেন্স শুরুই হবে ডাবল স্লিট থেকে। কি বিশ্ববাবু? হ্যাঁ, ডাবল স্লিট থেকে শুরু হবে ইন্টারফারেন্স। আচ্ছা, ভালো কথা মনে পড়লো, আমি মিস করেছি, আভি আভি ইয়াদ আয়া। এই যে এই জায়গাগুলো, এটা একমাত্র অ্যাডভান্সেই জিজ্ঞাসা করতে পারে। নিটে চান্স কম, তবে রিস্ক নিস না ভাই, ঠিক আছে, লেভেল আপ হয়ে গেছে। এই জায়গাটা কিছু নেই, মাটির সাথে মিশে গেছে না, ঠিক আছে, মাটির সাথে মিশে গেছে, যেমন তোদের পড়াশোনার অবস্থা মিশে গেছে একদম। এইগুলোকে বলা হয় মিসিং অর্ডার, নামটা শুনে রাখ, পারলে লিখে রাখ, মিসিং অর্ডার বলা হয়। মানে এখানে ইন্টারফারেন্স ডিফ্র্যাকশন দুটোই হাওয়া হয়ে গেছে, না বুঝলি? ইন্টারফারেন্স এন্ড ডিফ্র্যাকশন দুটোই হাওয়া। নামগুলো যারা যদি বাই চান্স টার্মটা ইউজ করে তাহলে তোরা ধরতে পারবি যে কোনটা বলছে, তাই তো? না তো ফিজিক্সে মেন প্রবলেম হচ্ছে ইংলিশ বোঝা, ইজন্ট ইট? ফর্মুলা দিয়ে তো নামিয়েই দিবি, কিন্তু প্রবলেম হচ্ছে ইংলিশ, ভাষাই ধরা যায় না, কোশ্চেনই বোঝা যায় না। হ্যাঁ, এক্স্যাক্টলি, ইংলিশের নলেজটা আগে লাগবে। এমন টার্ম ইউজ করলো ধরাই গেল না, মিসিং অর্ডার বলে, ঠিক আছে, যেখানে ইন্টারফারেন্স ডিফ্র্যাকশন দুটোই অফ হয়ে গেছে। এগুলো জানতে জানতে হয়ে যাবে ভাই, এত জ্ঞান পাচ্ছিস তো ওই জন্যই, টার্মগুলো পরিচিত হবে। ঠিক আছে, এগোই, গেলাম। কম্পারিজনটা একবার একটু গো থ্রু করে নেন নিজেরা, অনেকগুলো লেখা আছে, ঠান্ডা মাথায় দেখে নে জলদি জলদি। চলবে? এলে আমরা গো থ্রু করতে পারিস ফটাফট। এইগুলো ইম্পর্টেন্ট, ফ্রিঞ্জ উইথ এর কনসেপ্টটা ইম্পর্টেন্ট, ফ্রিঞ্জ উইথ সেম থাকবে, ওতে চেঞ্জ হবে। সেন্ট্রাল ম্যাক্সিমার ব্যাপারটা ইম্পর্টেন্ট, সেম উইথ থাকে। ইন্টেন্সিটি ইম্পর্টেন্ট, ইন্টেন্সিটি মানে এনার্জি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তবে খেয়াল রাখবি, এটা অনেকে ভুল করে, ইন্টেন্সিটি মানে কিন্তু এনার্জি নয়, ইন্টেন্সিটি মানে এনার্জি ফ্লোয়িং আউট পার ইউনিট এরিয়া ইন ইউনিট টাইম পারপেন্ডিকুলারলি। ডিফারেন্স আছে, প্রপোর্শনাল, বাট ফর্মুলা ওয়াইজ ডিফার করে। এখান থেকে ওই ফর্মুলাটা পাওয়া গেছে। কাকা এখানে আসো, ক্লাস চলছে। অচিন মনে ভাবছে ভাই, বাতায়। আজকে বিএসসির ব্যাচেই বলছিলাম সকালবেলা যে প্র্যাকটিক্যালি, না তোকেই বলছিলাম মনে হচ্ছে, আমার সিট পড়তে যেতাম, তোকে তোকে বলছিলাম সকালের ব্যাচ। হ্যাঁ, আমার সিটে যখন পড়তাম, ঠিক আছে, ফিজিক্স অনার্সের, সে বর্ষার সময় দেখেছিস তো, আমার সিট শুনেছিস তো, পুরো নদী হয়ে যায়, নৌকা চলে কলেজ স্ট্রিট, আমার সিট পুরো বর্ষায় পুরো নদী হয়ে যায় না, ঠিক আছে। সেই
সেকেন্ড ইয়ারের ওই সময়ে তো পড়তে প্রচুর যেতাম ভাই, ঠিক আছে। প্রচুর বৃষ্টি হয়েছে, সবাই বলছে আসবে না আসবে না, আসবে না, গ্রুপে বলছে। দাদা মানে স্যার যিনি বললো যে আমি আসবো, পড়াবো, সিলেবাস অনেক বাকি আছে, ঠিক আছে। আমি হাত তুলে দিয়েছি যাবো। বর্ষার সময় বেরিয়েছি 44-এ, সে কি ক্যাজরা, শিয়ালদার মোড়ে গিয়ে বাসের মধ্যে জল হয়ে গেছে। পড়তে আমি যাবোই, ঠিক আছে। সে পড়তে গেছি, আর দারুণ দেখছি দাদা জল ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আসছে, হেভি হেভি, মানে সিরিয়াসলি বলছি, পড়ার লাইফটা হেভি এনজয় করেছি। তোরা ভাই আলাদাই ফোকাস, তোদের লেভেলই আলাদা, স্যার পড়াচ্ছে, আলাদা দিকে ইন্টারেস্ট, কিন্তু ভাই এনজয় করেছি। কেউ যেত না যেত, আমি ঠিক যেতাম। আমার একটা গ্রুপ ছিল, আমি ঠিক যেতাম, পড়তে যেতাম, পড়াগুলো শুনতাম মন দিয়ে ভাই। হ্যাঁ, পয়সা দিয়েছি যখন, শিখতে এসেছি যখন, দুটো কাজই ভালো করে করবো, শিখেওছি ভালো, ঠিক আছে। এই ব্যাপার, এই ব্যাপার, শিখেছি বলে শেখাতে পারছি, সমঝা। কোনটা? কলেজে আমার একটু ট্র্যাজিক ব্যাপার ছিল। কলেজের তো বলেছিলাম ওদের, কলেজের ফার্স্ট ইয়ারে আমি সেকেন্ড টপার ছিলাম 0.5%-এর জন্য। হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড, হ্যাঁ সেকেন্ড, ফার্স্ট টপার সেকেন্ড টপার বলে এরকম, ঠিক আছে। যে যে ফার্স্ট হয়েছিল সে পেয়েছিল 72%, ঠিক আছে। কলেজে 60% ক্রস করতে তুমি ফেটে যায়, তো আমি পেয়েছিলাম 71.5। ফার্স্ট ইয়ার ওয়াজ কোয়াইট ইজি, এগুলো ছিল, আর যেহেতু জয়েন্টের প্রিপারেশনও করেছিলাম, তো লাইক মোটামুটি ঠিক আছে, ম্যাচ করে যায়। কিন্তু ওটা একটা খুব বাজে ব্যাপার ছিল, যে এটা এখনো বলি, এটা আমি বলি যাতে তোরা সাবধান হয়ে যাস, ঠিক আছে। ওই একটা হিউজ নাম্বার পাওয়ার পরে আই ওয়াজ লাইক দ্য সেলিব্রিটি ইন দ্য কলেজ। কারণ ফার্স্ট ইয়ারে ওরকম নাম্বার ওই সময়, আমি বলছি 2012 সাল, ঠিক আছে, মানে এন্টায়ার কলেজের মধ্যে একমাত্র তোর মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট পেত, তো প্রচুর নাম্বার পায় ওরা। ছবি আঁকতে হয়তো, প্রচুর ছবি আঁকতে হয়তো, প্রচুর নাম্বার পেত ওরা, ঠিক আছে। এরকম নাম্বার ওই সময় আমাদের কলেজের হিউজ ছিল না, তো আই লাইক সেলিব্রিটি। ফিজিক্স ডিপার্টমেন্টে অয়ন বলে একটা ছেলে আছে, ঠিক আছে, লাইক ওটা বহুত ঘ্যাম তৈরি করে দেয় আমার মধ্যে, একটা অহংকার তৈরি করে দেয়, যে তার জন্য ওই যে বলছিলাম পড়তে যেতাম, কিন্তু ক্লাসও বাঙ্ক করতে শুরু করতাম। আরে জানি, ওটা জানি, রিল্যাক্স, আমি করে নেবো। সেকেন্ড ইয়ারটা এই জন্য একটা খুব বাজে ব্যাপার হয়েছে। সেকেন্ড ইয়ারে বিশেষ করে যেটা সব থেকে বড় আমারও মনে হয়, এখন এখন তো নয়, ঠিক আছে, পড়ে পড়ে হয়ে গেছে, যে সেকেন্ড ইয়ার থেকে আমাদের কোয়ান্টাম মেকানিক্স শুরু হয়। ওটা বেস, ওই বেসের কিছু ক্লাস আমি মিস করেছিলাম। তারপরে যে থার্ড ইয়ারে গিয়ে পুরো কোয়ান্টাম আছে ফিজিক্সে, ফুল কোয়ান্টাম। এত প্রবলেম হয়েছে, এত প্রবলেম হয়েছে, যে সেকেন্ড ইয়ারের ওই বেসটা তুলতে ভেবেছিলাম করে নেবো, করা আর হয় না ভাই। ওই যে বলছিস তোরা নোটস বানিয়ে নিবি, হয় না ভাই। এক দুদিনের মধ্যে না করলে 48 আওয়ার্স, তো আমি বলি বারবার, 48 আওয়ার্স এর মধ্যে না করলে হবেই না। নোটস বানানোও হবে না, পড়াও হবে না, সুস্মিতা অ্যাসাইনমেন্টও করা হবে না, ওয়ার্কশিটও করা হবে না, 48 আওয়ার্স ম্যাক্স। তারপরে হবেই না, দেখে নিস, পুরোপুরি হবেই না, 100% হতেই পারে না। আমরা মানে এতটা আমাদের ডিস্ট্রাক্টেড হই। তাও তো সেকেন্ড ইয়ার খুব বাজে রেজাল্ট হলো, কলেজে অনেক টন্ট মারলো, ও ফার্স্ট ইয়ার তো এমনি পেয়ে গেছে। ও তো দেখবি, ভয় দেখবি, একটা খুব ভাইটাল জিনিস শিখে রাখ, যদি প্রথমবার তুই সাকসেস পাস, যদি সেকেন্ড বারে না পাস, সবাই বলবে তোর প্রথম সাকসেসটা লাক। এপিজে আব্দুল কালামের কথা, আমাকে এটা প্রচুর শুনতে হয়েছে, ঠিক আছে। টিচাররাও একটা ওরকম, ও তো পেয়ে গেছে এমনি ক্যাশ ব্যাপার। যারা আমাকে 2 মাস আগে মাথায় তুলে রেখেছিল, লাইক ও তো পেয়ে গেছে নর্মাল। সেকেন্ড ইয়ার রেজাল্ট বেরোনোর পরে নর্মাল। তো থার্ড ইয়ারে মেকআপ করা হয়েছে, তারপরে তো মাস্টার্স বাগেরা। কিন্তু থার্ড ইয়ারে মেকআপ করতে খুব কষ্ট হয়েছে, এটুকু বলতে পারি, বিশাল কষ্ট হয়েছে। কারণ আমাকে তো পুরো সেকেন্ড ইয়ারটা কভার করে থার্ড ইয়ারে যেতে হয়েছে, তাই না। পুরো সেকেন্ড ইয়ারটা কভার করে সেকেন্ড ইয়ারে কোয়ান্টাম মেকানিক্স, থার্মোডাইনামিক্স পড়ে, আর কলেজ লেভেলের সমস্যা তোরাও পাবি, কলেজে বলে দেখবি যত ইয়ার বাড়বে সময় কমে আসবে। থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ারে 11 মাস পাওয়া যায়, এখন তো সেমিস্টার, আগে ইয়ার সিস্টেম ছিল। হ্যাঁ, সেকেন্ড ইয়ারে 8 মাস পাওয়া যায়, থার্ড ইয়ারে 5 মাস পাওয়া যায়, কিন্তু মার্কস বেশি। ফার্স্ট ইয়ারে 200 নাম্বার, সেকেন্ড ইয়ারে 200, থার্ড ইয়ারে 400 নাম্বার। মার্কস বাড়লো, সময় কমলো। তো ওই সময় সেকেন্ড ইয়ারটা কভার করা লিটারেলি বহুত টাফ ছিল। এটা কখনো করিস না, এটাই আমি সাজেস্ট করবো, যে টিচার যার কাছে পড়ছিস বা যা কিছু, নেভার মিস আ সিঙ্গল ক্লাস। তোরা করিস এটা, তোরা অলরেডি বাঁশ খেয়ে রয়েছিস জীবনে, পরে কলেজে গিয়ে আর করিস না। টিউশন যদি নিস, ফুল ফেজে ভাই, পয়সা দিয়ে পড়ছিস, যাচ্ছিস, এক্সট্রা ভাবে নিয়েছিস তো শেখার জন্য, তো কলেজেই পড়তে পারতিস। তুই কলেজে গিয়ে দেখতে পারবি ঘোড়ার ডিম পড়ানো হয়, স্কুলে কেমন পড়ানো হয় জানিস,
কলেজেও অন অ্যান এভারেজ তাই, হ্যাঁ অন অ্যান এভারেজ তাই, ঠিক আছে, ওই 10 জনের মধ্যে একজন ভালো পড়াবে। স্কুলে যা হয়, স্কুলে দেখিস তো ভালো তো সবাই, সবাই পড়ানোটা একটা অন্য ব্যাপার না, ধৈর্য ধরে পড়ানো, স্টুডেন্টদের ডাউট নিয়ে ইন্টারাকশন করা, বুঝি দিয়ে চলে যাবে, তুই বুঝি বুঝি না বুঝি দে ডোন্ট কেয়ার, দে উইল গেট 1 লাখ স্যালারি, ম্যাটার করে না ওদের কাছে, সিম্পল ব্যাপার। ওই প্র্যাকটিক্যাল গুলো তোকে করতে কলেজে পুরোপুরি তুই তো নিজের দায়িত্বে প্র্যাকটিক্যালে, ওই জন্য 11-12 এর বেস থাকাটা খুব দরকার, যদি এই বেসটা নড়বড়ে হয় না, ওখানে কিন্তু তোকে হেল্প, সিনিয়ররা এক হেল্প করে, সিনিয়ররা একটু হেল্পফুল থাকে, সব কলেজেই থাকে, হেল্প করে। 10 জন টিচারের মধ্যে আমি বলছি মেরে কেটে 1-2 জন পাবি যারা স্টুডেন্টদের হায়, বাকি তো সব শুধু নর্মাল, যা হয় সব জায়গায়। স্কুলে দেখছিস তো জানিস, অন এভারেজ তাই, কলেজে গিয়ে ভাবিস না যে বিশাল কিছু হবে না ভাই, কলেজে গিয়ে তো তোকেই বঞ্চ করতে হবে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং এমবিবিএস এ তো টিউশনও পাওয়া যায় না, তোকেই পুরো রেডি করতে হবে, নর্মাল গ্রাজুয়েশন গুলো তাও তো টিচার পাওয়া যায়, খেয়াল রাখিস এগুলো যে কখনো রকম করিস না, মানে একবার যদি ব্যাকলগস হতে শুরু করে আর যদি সময়ের কাজটা না করিস জমে যাবে, এত পড়া জমে যাবে। যাই হোক, চল, আচ্ছা, এরপরে আরো অনেক কিছু আছে, দেখতে পারি নাও দেখতে পারি, মোটামুটি আমি একটু বেশি করে দিয়েছি যাতে মনে থাকে, মনে থাকে, ঠিক আছে, এত জানতে লাগবে না। আচ্ছা, এই যে এখানে দেখ এই কন্ডিশনটা ভালো, এটা ব্রাইটের ক্ষেত্রে, তাই না, হ্যাঁ এটা ব্রাইটের ক্ষেত্রে ছিল এন ল্যামডা, সেটাই এন ল্যামডাটা হয়ে গেছে বল মিনিমার ক্ষেত্রে, এইভাবে একটা, তাই না, এর এন প্লাস হাফ, এন প্লাস হাফটা কার ক্ষেত্রে, ডার্কের ক্ষেত্রে, এন প্লাস হাফটা ডার্কের ক্ষেত্রে, এর এন প্লাস হাফটা ম্যাক্সের ক্ষেত্রে হয়ে গেছে, সেকেন্ডারি ম্যাক্স, কারণ সেন্ট্রালটা তো ব্রাইট, সেন্ট্রালটা তো বাইট, ঠিক আছে। আচ্ছা, পোলারাইজেশন এখানে তাহলে আমি ওটা কালকে করাবো, এখানে তাহলে আমি কিছু সামস যদি অ্যাড করি তোরা কি করবি বলতো, এটা বলতো দেখি তোরা, এখানে ডিফ্র্যাকশন ইন্টারফারেন্সটা মিলে থাকবে, তাহলে ওয়েভ অপটিক্স 1 নাম দিলাম, কারণ এই টপিকের উপর তাহলে প্র্যাকটিস হয়ে যাবে, সামস এর মধ্যে এমসিকিউ বাগেরা, তাহলে শুধু ইন্টারফারেন্স এন্ড ডিফ্র্যাকশনের উপর দিয়ে দেবো, কি দিলে করবি তো, তাহলে এটা কর, তাহলে পোলারাইজেশনটা কালকে করাবো, আর পোলারাইজেশনের পরেও কিছু সাম অ্যাড করবো, ঠিক আছে। আচ্ছা, কালকে তো পোলাটা আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে, কালকে তাহলে কি রিভিশন করা যায়, পোলা তো তাড়াতাড়ি হয়ে যাবে, ছোট্ট একটুখানি, কিছু সামস নয় বলে দেবো, নেক্সট রিভিশন কি করা যায় তাহলে, তাহলে সেইভাবে আমি পিপিটি বানাতে হবে না ভাই, সময় লাগে কি আর কি, বল দেখি তোরা, অনেকগুলোই তো করা হয়েছে আমাদের, বল অনলাইন কি বলিস, কি করা হয়েছে বলতো রিভিশন, বুলেট ডিভিশন কি করা হয়েছে, রে, হ্যাঁ অ্যাটমিক নিউক্লিয়াই ডুয়েল নেচার, তাই তো, রে অপটিক্স ম্যাগনেটিজম আর এটা ওয়েভ অপটিক্স, ডুয়েল নেচার মানে মডার্ন ফিজিক্স তো পুরোই হয়ে গেছে, মডার্ন ফিজিক্স শুধু সেমিকন্ডাক্টরটা হয়নি, ওটা তো ইজি হয়, কমিউনিকেশন তো বোর্ডসে নেই তো, ওটা এতে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে আছে, সিবিএসসি তে নেই, ওটা করাবো, ওটা আমি ফেব্রুয়ারি একটা টাইমে করাবো, বল 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 কিছু বল, কোনটা করা যাবে, বল সন্দীপ বল কি বলছিস, পোলারাইজেশনটাই করা হবে। আচ্ছা পোলারাইজেশন তো হচ্ছে, তাহলে ওটা তোদের তো শুধু পোলারাইজেশন আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, বাকিদের আগের কোনো চ্যাপ্টার কিছু বলিস, যেগুলো পারা যায় না, বা পারা যায় না না, পারতে তো এখন সবই হবেই, যেগুলো টাফ লাগে বলতে পারিস, বা একটু মনে হয় আর একবার দেখে নিলে ভালো হতো, আদার্স সাবজেক্ট তো থাকবেই ভাই, জীবনে আদার্স তো থাকবেই, তাই তো, ঠিক আছে, তাহলে তো সবাই পড়েনি আর বলবে কি,
তাহলে ইসিএফটা নয়, ইসিএফটা হয়নি তো, প্রথমে হয়েছিল একেবারে ভুলে যাই। বুলেট হয়নি, এমনি নর্মাল জাস্ট। হ্যাঁ, ইসিএফটা একবার হয়ে যাবে নাকি? ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইসিএফ নেই তো তোরা ক্লাসটা স্কিপ করতে পারিস, পরে দেখতে পারিস, বা যদি মনে হয় দেখে নিবি তাতেও হবে, কারণ সেই কনসেপ্ট এদিক ওদিক করে লাগে। স্কিপও করতে পারিস, সামনে পোলা হয়ে গেলে টাটা বাই বাই করতে পারিস। কালকে তাহলে ইসিএফটা রেডি করছি আমি, ঠিক আছে? কুলম্বস ল, গাউস ল দুটোর, হ্যাঁ কুলম্বস ল, গাউস ল দুটো তাহলে একসাথে রিভিশন করা যাবে, ভালোভাবে মনে পড়বে, ফর্মুলাগুলো মজা আসবে। ঠিক আছে, পিটা করলে বেটার না হবে, পিতে হলে তাহলে ইসিএফ তো আগে হয়, ইপি তাহলে সেপারেটলি করাবো আবার, তোর তো 20-তে পরীক্ষা, সময় তো আছে। তাহলে ওটা না স্যারটা করিয়ে দেবো, এই মান তো পাচ্ছি না পুরো, তাহলে ইসিএফটা এখানে করিয়ে নি, স্যার একটা ইপি করিয়ে দেবো। ঠিক আছে, চলিয়ে তাহলে যাওয়া যাক। আরে হ্যাঁ, তাহলে ওই সলিউশনটা আমি পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ, রে অপটিক্সের সুস্মিতা, ঠিক আছে? ঠিক চলো, আর অ্যাটমের নিউক্লিয়াই যে ওয়ার্কশিটটা, সেটা আজকেই, মোস্টলি আজকেই অলমোস্ট বোধ আমি শুনলাম হয়ে গেছে, আমাকে পাঠাবে, পাঠিয়ে দেবো তাহলে, যেটা তোরা সলভ করবি না, তাই তো? ঠিক বললাম তো? কি মেহেক, ঠিক বললাম? चलो ठीक है, टाटा बाय बाय, टेक केयर। नमस्कार, टाटा बाय बाय, टेक केयर, ऑल द वेरी बेस्ट, कीप स्माइलिंग, थैंक यू सो मच, टाटा बाय बाय, टेक केयर।